গরিব বাচ্চা মেয়েটি খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এবং সেই সময় সাম্রাজ্যের এক রাজকুমার তাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু সেই রাজকুমার জানতো না যে বাচ্চাটির একটি বিশেষ ক্ষমতা ছিল, গাছপালা পশু পাখির সাথে কথা বলার। কিভাবে এই ক্ষমতার সাহায্যে বাচ্চাটি তার সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে এবং তার পরিবারকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাবে, সেই নিয়েই আজকে একটা দারুণ ম্যাজিক্যাল কিউট গল্প তোমাদের কাছে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র অর্থাৎ ছোট্ট বাচ্চাটি চাও চাওকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে চাও চাও তো খুব খিদে পেয়েছিল এবং সে রাস্তার একটি আস্তা কুড় থেকে খাবার খাওয়ার চেষ্টা করছিল। এবার সেখানে তো সে খুঁজে একটা রাইস বান পেয়ে যায়, কিন্তু সেটা খাওয়ার সময়ই অপর একটি ভিক্ষুক বা বলা যায় রাস্তার লোক সেটা তার থেকে কেড়ে নেয়। এবার খিদেতে চাও চাওয়ের পেট জ্বালা করছিল এবং সে তো খিদেতে কান্না করতেই শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ সে শুনতে পায় যে কেউ বলছে, চাও চাও কেঁদো না, সামনে গিয়ে তুমি কিছু খাবার পেয়ে যাবে। এবং সেটা আসলে কোনো মানুষ ছিল না, সেটা ছিল আসলে গাছেরই একটি গাছের স্পিরিট, কারণ চাও চাও গাছেদের কথা শুনতে পেত। এবার চাও চাও দেখে যে ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে এবং সে একটি দেওয়ালের ফুটো দিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে। এবার আমরা দেখতে পাই যে সেটা আসলে যে কোনো লোকের বাড়ি না, সেটা এই সাম্রাজ্যের যুবরাজ লুকাসের প্রাসাদ ছিল এবং সেখানে লুকাসের স্ত্রী অ্যালেক্সার মৃত্যুর জন্য শোক পালন করা হচ্ছিল। এবার চাও চাও তো ছোট মানুষ ছিল, সে অত কিছু বোঝেনি। সে দেখতে পায় যে মৃতের সামনে বেশ কিছু ভালো ভালো খাবার রাখা আছে এবং সেখান থেকে সে রাইস বান তুলে নিয়ে খেতে শুরু করে। কিন্তু যুবরাজের যে প্রহরীরা ছিল তারা তো সঙ্গে সঙ্গে চাও চাওকে ধরে ফেলে, যে এত বড় সাহস, আমাদের রানীমার মৃত্যুর সময় সেখান থেকে তুমি খাবার চুরি করে খাচ্ছ। এবার চাও চাও তো তখনই যুবরাজের কাছে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দাও, আমার খুব খিদে পেয়েছিল। এবং যুবরাজ তখনই চাও চাওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, এখানে তো রাইস বান ছাড়াও মাংস, ডিম আরো অনেক ভালো ভালো খাবার ছিল, তাহলে তুমি ওই রাইস বানটাই কেন বেছে নিলে? এবং চাও চাও বলে যে আসলে ওটাই তো সবচেয়ে কম দামের, তাই জন্য। এবং লুকাস তখনই বলে যে আহারে বাচ্চাটা নিশ্চয়ই অনেকদিন খেতে পায়নি, এবং সে তো এই সমস্ত খাবারই চাও চাওকে দিয়ে দেয়। এবার চাও চাও খেতে খেতে সেখানে অ্যালেক্সার দেহটি দেখতে পায়, যেটা কিনা একটা কফিনে রাখা ছিল। এবং চাও চাও বলে ওঠে যে আন্টি এখানে শুয়ে ঘুমোচ্ছে কেন? আন্টি কি আমাদের সাথে কোনো খেলা করছে? এবং লুকাস তো তখনই বলে যে না, আসলে আমার স্ত্রী মারা গেছে। এবং তখনই আবারও চাও চাও কিছু ফুলের কথা শুনতে পায়, মানে অ্যালেক্সার দেহের ওপর যে ফুল রাখা ছিল সেই ফুলের কথা শুনতে পায়। সেই ফুলগুলি বলে ওঠে যে না, অ্যালেক্সা মারা যায়নি, অ্যালেক্সা এখনো বেঁচে আছে। এবার চাও চাও তো তখনই সেই ফুলের স্পিরিটকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যি বলছো তো? এবং ফুলের স্পিরিটটি বলে যে হ্যাঁ, আমি সত্যি বলছি, আসলে অ্যালেক্সার ওপর কিছু কালো জাদু করা হয়েছে, তাই জন্যই মনে হচ্ছে সে মারা গেছে। তার দেহের মধ্যে একটা হার্ট ইটিং প্যারাসাইট ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই জন্যই তো এমনটা মনে হচ্ছে। এবার চাও চাও তো সেই কথা রাজকুমারকে জানায়, কিন্তু রাজকুমারের চিকিৎসক বলে যে এটা কখনো হতেই পারে না, কারণ আমি খুব ভালোভাবে মহারানীকে পরীক্ষা করে দেখেছি। এবং তখনই ফুলের সেই স্পিরিটটি আবারও বলে যে রানীমাকে পরীক্ষা করে কিছুই বোঝা যাবে না, কারণ এই প্যারাসাইটটা বা এই কালো জাদুটা করা হয়েছে রানীমার কোলে রাখা ওই পুতুলটার ওপর। এবার তাও যত সঙ্গে সঙ্গে এই পুতুলটা তুলে নেয়, কিন্তু সকলেই তখন বলে যে এই পুতুলটা, এটা তো রাজকুমার এবং রানীমার হারিয়ে যাওয়া মেয়ের পুতুল, এটা রানীমা খুবই ভালোবাসতো, এটা কখনোই নষ্ট করা যাবে না। কিন্তু চাও চাও কারোর কথা না শুনে সেই পুতুলটা আগুনের মধ্যে ফেলে দেয় এবং আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথেই বোঝা যায় যে সেটা থেকে একটা কালো বাজে নেগেটিভ স্পিরিট বেরিয়ে গেল। সবাই বুঝতে পারে যে চাও চাও ঠিক কথাই বলছিল এবং সঙ্গে সঙ্গেই অ্যালেক্সার চোখ খোলে এবং চিকিৎসকও চেক করে দেখে যে অ্যালেক্সার পালস ফিরে এসেছে। এবার অ্যালেক্সা তো তখনই চাও চাওকে জড়িয়ে ধরে যে তুমি আমাকে বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। এবং তখনই লুকাস তাকে জিজ্ঞাসা করে যে তোমার মা বাবা কোথায়? এবং চাও চাও জানায় যে তার মা বাবা আর তাকে চায় না। এবার রানীমা অর্থাৎ অ্যালেক্সা তো মনে মনে ভাবছিল যে আমাদের মেয়ে যদি এখন আমাদের কাছে থাকতো তাহলে এরম বয়সী হতো। এবং লুকাস তো তখনই বলে যে চাও চাও, তাহলে আজকের পর থেকে তুমি আমাদের মেয়ে হয়ে থাকো, তুমি আমাদের রাজকুমারী। চাও চাও তো বলে যে কিন্তু রাজকুমার, আমি তো আসলে একজন ভিখারি। এবং লুকাস বলে যে কখনো না, আজ থেকে তুমি আমাদের মেয়ে, তুমি আমাদের বাবা মা বলেই ডাকবে।
এবার চাও চাও তো সঙ্গে সঙ্গে লুকাস এবং অ্যালেক্সাকে জড়িয়ে ধরে এবং তাদের বাবা মা বলেও সম্বোধন করে। এবং এই প্রথমবারের মতো চাও চাও তো নানা রকমের টেস্টি টেস্টি খাবারও খেতে পাচ্ছিল। অ্যালেক্সা তো নিজে হাতে তার পাতে চিকেন লেগ তুলে দেয় এবং আমরা দেখতে পাই যে চাও চাও সেটাকে আবার 3 ভাগ করে রাখছিল। এবার লুকাস তো তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা 3 ভাগ করছো কেন? এবং চাও চাও বলে যে আমি 3 ভাগ করছি যাতে আমি এটা 3 দিন খেতে পারি। আসলে সে তো এত ভালো মন্দ খাবারে অভ্যস্ত ছিল না। এবং লুকাস তখনই বলে যে তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে রোজই তুমি এরকম খাবার খেতে পারবে, তাই তুমি পেট ভরে খাও। এবার খেতে খেতেই চাও চাও দেওয়ালের একটা পেন্টিং এর দিকে দেখতে পায় এবং চাও চাও জিজ্ঞাসা করে যে মা, বাবা ওরা কারা? এবং সেটা আসলে লুকাসের ফ্যামিলি পেন্টিং ছিল। সেই ছবিতে লুকাস এবং অ্যালেক্সাকে আমরা দেখতে পাই। তাদের সাথে আমরা লুকাসের বড় ছেলে উইলিয়ামকে দেখতে পাই, যে এখন মিলিটারিতে একজন সৈন্য হিসেবে কাজ করছিল। এবং সেখানে আমরা লুকাসের ছোট ছেলে ডেভিডকেও দেখতে পাই। এবার চাও চাও তো জিজ্ঞাসা করে যে তাহলে ডেভিড দাদা আমাদের সাথে খেতে এলো না কেন? এবং অ্যালেক্সার তো এই কথা শুনে চোখ থেকে জল বেরিয়ে আসে। আসলে কয়েক বছর আগে ডেভিড ঘোড়া থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছিল এবং তারপর থেকেই ডেভিড আর ঘর থেকেই বেরোয় না। সে কারোর সাথেই কোনো রকমের মেলামেশাই করে না। এই কথা ভেবেই অ্যালেক্সার চোখে জল চলে এসেছিল। এবার যখন এইসব এখানে হচ্ছিল, আমরা ঘরের বাইরে ডেভিডকে দেখতে পাই এবং ডেভিডের সাথে তার এক কর্মচারী লুলুকে আমরা দেখতে পাই। এবার লুলু তো বলে ওঠে যে রাজকুমার, দেখুন না, একটা রাস্তার মেয়েকে তুলে এনে ওরা রাজকুমারী বানানোর চেষ্টা করছে। আজকে যদি রাজকুমারী আজও বেঁচে থাকতো তাহলে এমনটা হতো না। মানে সেই কর্মচারীটি ডেভিডের মনটা পুরোই বিষিয়ে দিচ্ছিল। এবং ডেভিড তো তখনই বলে ওঠে যে এই মেয়েটাকে আমি কখনোই বোন হিসাবে মানবো না, আমাকে এক্ষুনি আমাদের কোল্ড স্টোরেজে নিয়ে চলো। এবং লুলু তখনই ডেভিডকে তাদের প্রাসাদে যে কোল্ড রুমটি ছিল সেখানে নিয়ে যায়। আমরা দেখতে পাই যে সেখানে একটি গাছ পুঁতে রাখা ছিল এবং সেই হিমকমল ফুলের সাহায্যে কেবলমাত্র ডেভিডের এই পায়ের রোগটা সারতে পারত। এবং ডেভিড অপেক্ষা করছিল এতদিন ধরেই যে কবে ওই ফুল থেকে ফলটা হবে, সেই ফল খেলেই সে সারবে। কিন্তু সে এসে দেখতে পায় যে সেই ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়েছে এবং ডেভিড বুঝতে পারে যে তার আর সেরে ওঠার কোনো চান্স নেই। তাই ডেভিড ঠিক করে যে এই কোল্ড রুমে বসেই সে মৃত্যুবরণ করবে, কারণ এরকম খোঁড়া হয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। এবার সেই সময় প্রাসাদে মহারাজা অর্থাৎ কিনা লুকাসের বাবা আসে এবং মহারাজা বলে যে লুকাস, আজকেই হচ্ছে ওই হিমকমল ফুল ফোটার শেষ দিন, তাই আমি একজন চিকিৎসককে নিয়ে এসেছি যে ওই ফুলটা তাড়াতাড়ি ফুটতে সাহায্য করবে, যাতে ওর ফল খেয়ে ডেভিড তাড়াতাড়ি সুস্থ হতে পারে। এবার লুকাসও তখনই বলে যে ঠিক আছে, আমি এখনই ডেভিডকে ডাকছি। কিন্তু তখনই দেখা যায় যে ডেভিডের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এবার সকলেই তো চিন্তিত হয়ে পড়ে যে ডেভিড তাহলে কোথায় গেল। এবং চাও চাও তখনই তার বাগানের একটি ফুল গাছকে জিজ্ঞাসা করে যে ফুল গাছ, তুমি কি আমার দাদাকে দেখেছো? এবং ফুল গাছটি জানায় যে ডেভিড আসলে ওই শীতল ঘরের দিকে গেছে। এবার এই কথা চাও চাও সঙ্গে সঙ্গে লুকাসকে বলে এবং তারা তাড়াতাড়ি ওই হিম শীতল ঘরের দিকে ছুটে যায়। তারা দেখে যে সেখানে ততক্ষণে ডেভিড ঠান্ডায় প্রায় জমে গেছিল। এবার ডেভিডের পায়ের কাছে সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যাতে সে তাড়াতাড়ি গরম হতে পারে। এবং ডেভিড তো জ্ঞান ফিরতেই বলে ওঠে যে বাবা, আমি আর বাঁচতে চাই না, ওই হিমকমল ফুল আর কোনোদিনই ফুটবে না, আর আমিও আর কখনোই ঠিক হতে পারবো না। এবং মহারাজ তো তখনই বলে ওঠেন যে ডেভিড, তুমি এত তাড়াতাড়ি আশাহত কেন হচ্ছ? ওই ফুল ফোটানোর জন্য আমি বিশেষ একটা পদার্থ এনেছি, যেটা সাহায্যে তাড়াতাড়ি ফুল ফুটে ফলটা জন্ম নেবে। এবার সেই চিকিৎসক তো ওই ফুলের গায়ে ওই তরলটি ঢালতে থাকে, যেটা কিন্তু একটা সার বা উৎসেচক বলা যেতে পারে। কিন্তু তাতেও ফুল ফোটে না। সে তো ওই সারের পুরো বোতলটাই ফুলের মধ্যে ঢেলে দেয়, কিন্তু ফুল তাতেও ফোটে না। এবার সকলেই তো আশাহত হয়ে পড়ে যে তাহলে কি ডেভিড কখনোই সারবে না। এবং অ্যালেক্সে তো কান্নাকাটি শুরু করে দেয় যে তার ছেলে যদি সেরে উঠতে না পারে তাহলে তো সে মনো কষ্টে কষ্টেই শেষ হয়ে যাবে। এবং তখনই চাও চাও গিয়ে সেই হিমকমল ফুলের কাছে বলে যে ফুল, তুমি তাড়াতাড়ি ফুটে যাও না, দেখছোই তো যে আমার দাদা কত কষ্ট পাচ্ছে। কিন্তু তখনই ডেভিডের যে কর্মচারীটি ছিল, সেই কর্মচারীটি এসে চাও চাওকে চিমটি কাটতে থাকে যে তুমি একটা রাস্তার ভিখারি, তুমি কি ভেবেছো তুমি এখানে রাজকুমারীর জায়গা নিতে পারবে? তুমি এখানে ন্যাকামি করবে আর সবাই তোমাকে দয়া দেখাবে? কিছুদিনের মধ্যেই তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। এবার চাও চাওয়ের তো খুবই কষ্ট হচ্ছিল সেই চিমটিতে, তাই জন্য তার চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে এবং সেই জল পড়ে ওই হিমকমল ফুলের ওপর।
এবং সেই ফুলের স্পিরিট সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। ফুলটি বলে ওঠে যে আরে বাবা, আমার গায়ে এত জল ঢালা বন্ধ করো। এতদিন আমাকে এই ঠান্ডা ঘরে রেখে তোমরা জমিয়ে দিয়েছো, আমাকে এখন আগুনের মধ্যে সেঁকো, তাহলেই আমার থেকে ফল বেরিয়ে আসবে। এবার চাও চাও তো তখনই সবাইকে বলে যে ওই ফুলটা আমাকে বললো ওকে আগুনে সেঁকতে হবে। কিন্তু সবাই তো বলে ওঠে যে ফুলটা তোমাকে বললো, গাছপালাটা কি কথা বলতে পারে? নিশ্চয়ই বাচ্চাটা মিথ্যে কথা বলছে। কিন্তু চাও চাও তো কারুর কথা শোনে না এবং সে ফুলটা ছিঁড়ে নিয়ে গিয়ে ডেভিডের পায়ের সামনে যে আগুনটি জ্বলছিল সেই আগুনে ফেলে দেয়। সবাই চমকে ওঠে যে এটা চাও চাও কি করলো। কিন্তু তখনই সেই আগুন থেকে ওই নীলকমল ফুলের ফলটি বেরিয়ে আসে এবং ডেভিড সেই ফল গ্রহণ করে। কিন্তু আমরা দেখতে পাই যে ফল খাওয়ার পরও ডেভিড কিন্তু পায়ে কোনো সাড় পাচ্ছিল না, মানে সে উঠে দাঁড়াতে পারছিল না। এবং ডেভিড তো সমস্ত আশা ছেড়ে দেয় যে এবার আর সে কখনোই ঠিক হবে না। তাদের চিকিৎসক বলে যে ডেভিডের পা হয়তো অনেকদিন ধরে অবশ ছিল, তাই তার স্নায়ুগুলি কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু তখনই চাও চাও ডেভিডের পায়ে হাত বুলিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে চাও চাওয়ের জাদুই ক্ষমতা ডেভিডের পাকে একদম সুস্থ করে দেয় এবং ডেভিড তখনই উঠে দাঁড়াতে পারে। এবার এই দৃশ্য দেখে সকলেই তো অবাক হয়ে যায়, কিন্তু কেউ এটা বুঝতে পারে না যে চাও চাওয়ের ক্ষমতার জন্যই এমনটা হচ্ছে। এবার ডেভিড তো প্রচন্ড খুশি হয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে এবং মহারাজ তো বলেন যে চাও চাও ওই ফলটা আগুনে ফেললো বলেই তো এমনটা হলো। চাও চাওকে এখন থেকে আমি একজন রাজকুমারী হিসাবেই গণ্য করব। এবং ডেভিডও এখন চাও চাওকে নিজের বোন বলেই মেনে নেয় এবং তাকে কোলে তুলে নিয়ে বলে যে সত্যি চাও চাও, তুই না থাকলে আমি ঠিকই হতাম না, আমি সব সময় তোমার সাথে থাকবো। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুকাস এবং অ্যালেক্সা তারা তো চাও চাওকে খুবই ভালোবেসে ফেলেছিল এবং লুকাস তো চাও চাওকে রাতের বেলা ঘুমও পাড়িয়ে দিচ্ছিল। এবার চাও চাও তো তখনই বলে যে বাবা, তুমি ঘুমোবে না? এবং লুকাস বলে যে আসলে অনেক বছর ধরেই আমার ইনসোমনিয়ার সমস্যা রয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। এবং চাও চাও তো মনে মনে ঠিক করে নেয় যে পরের দিনই সে তার বাবার জন্য কিছু ওষুধ নিয়ে আসবে বা ভেষজ নিয়ে আসবে, যেগুলো সাহায্যে কিনা তার বাবা ঠিক হয়ে যাবে। এবার চাও চাও তো পরের দিন খুঁজে খুঁজে কিছু গাছ বার করে যেগুলো ইনসomnia ঠিক করতে সাহায্য করবে এবং সেটা খুঁজতে খুঁজতেই সে প্রাসাদের বাইরে চলে এসেছিল। কিন্তু তখনই সেখানে আমরা রাস্তার সেই অপর ভিখারিগুলোকে দেখতে পাই, যারা কিনা চাও চাওয়ের থেকে খাবার কেড়ে নিত। তারা বলে ওঠে যে তুমি একটা অনাথ ছিলে না, তুমি তো রাস্তায় আমাদের মতনই ভিক্ষা করে খেতে, হঠাৎ করে তোমার এত ভালো পোশাক, তুমি এত বড় বাড়িতে জায়গা কি করে পেয়ে গেলে? এইসব কোনো কিছুর যোগ্যই তুমি নও। এবং তারা সবাই মিলে চাও চাওকে মারতে শুরু করে। এবার চাও চাও তো কান্না করছিল যে বাবা আমাকে বাঁচাও। এবং তখনই সেখানে লুকাস আসে এবং লুকাস তো তার তীর সেই ভিক্ষুকের দিকে ছুঁড়ে মারে। এবার ভিক্ষুকগুলি তো সঙ্গে সঙ্গে বুঝে যায় যে হ্যাঁ, তার মানে লুকাস চাও চাওকে অ্যাডপ্ট করেছে, তাহলে তো এর সাথে পাঙ্গা নেওয়া যাবে না। এবং তারা তখনই ভয় পেয়ে সেখান থেকে পালায় এবং লুকাস চাও চাওকে কোলে তুলে নেয় যে তুমি কেন প্রাসাদের বাইরে এভাবে এসছো, তোমার তো বিপদ হতে পারে। এবং চাও চাও তখনই তার বাবাকে ওই পাতাটা, ওই ভেষজটা দেয় যেটা কিনা তার ইনসomnia সেরে যাবে। এবং তখনই সেখানে মহারাজের বার্তা আসে যে মহারাজের মা অর্থাৎ লুকাসের দাদির প্রচন্ড শরীর খারাপ হয়েছে এবং সম্ভবত সে মৃত্যুশয্যায় রয়েছে, তাই তিনি এখনই সবাইকে ডেকে পাঠিয়েছেন। এবার লুকাস তো সঙ্গে সঙ্গে মহারাজের প্রাসাদের দিকে রওনা দেয় এবং সেখানে আমরা লুকাসের সাথে তৃতীয় রাজকুমার জর্ডানকেও দেখতে পাই। এবার চিকিৎসক তো বলে যে রাজমাতা বর্তমানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে, তাকে বাঁচানোর আর কোনো উপায় চিকিৎসা বিদ্যায় অন্তত নেই। এখন যদি কোনো একটা মিরাকেল হয় তাহলেই তাকে বাঁচানো যেতে পারে। এবার দাদি বা রাজমাতার রুমে একটা গোল পাত্র রাখা ছিল, যার মধ্যে একটা কই ফিশ বা কই মাছ রাখা ছিল। প্রাচীন চাইনায় মনে করা হতো যে এই কই ফিশ যদি ড্রাগনে রূপান্তরিত হয় তাহলেই কোনো একটা ম্যাজিক বা মিরাকেল হওয়া সম্ভব। এবং চিকিৎসকও তাই বলে যে এখন কেবলমাত্র এই কই মাছটা যদি ড্রাগনে রূপান্তরিত হয়, মানে এরকম একটা অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা ঘটেই, তাহলেই হয়তো রাজমাতাকে বাঁচানো যাবে। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে লুকাস, জর্ডান, তোমাদের মধ্যে যে এই কই মাছটাকে ড্রাগনে রূপান্তরিত করতে পারবে তাকে আমি আমার সাম্রাজ্যের আইন শাসন ব্যবস্থার সমস্ত দায়িত্ব দিয়ে দেব। দেখি তোমাদের মধ্যে কে এই কাজটা করতে পারে। এবার তৃতীয় রাজকুমার অর্থাৎ জর্ডান জর্ডান মনে মনে ভাবে যে লুকাসের সাথে আমার সব বিষয় প্রতিযোগিতা এবং লুকাস সব দিক থেকে আমার চেয়ে এগিয়ে আছে,
এই কাজটা আমাকে যেমন করে হোক জিততে হবে। এবং সেখানে আমরা জর্ডানের মেয়ে লুকাইকেও দেখতে পেয়েছিলাম। এবার লুকাই তো বলে যে দাদু, আমি এটা করতে পারবো। এবং সে এসে ওই কৈফিসের পাত্রটিতে লঙ্কা গুঁড়ো মেশানো জল ঢেলে দেয়। এবার লঙ্কা দেওয়া জল দিতেই কইটা তো খুবই ছটফট করতে থাকে। এবং সকলে ভাবে যে এবার হয়তো কৈফিস জেগে উঠেছে, এবার হয়তো সে ড্রাগনে রূপান্তরিত হবে। কিন্তু আদেও তো তেমন কিছু হচ্ছিল না। এবার চাও চাও তো তখনই সেই পাত্রের দিকে এগিয়ে যায়। এবং সেই পাত্রে যে জলজ উদ্ভিদগুলি ছিল তারা তো বলে ওঠে যে আরে, তোমরা লঙ্কা দেওয়া জল এখানে কেন ঢাললে? এরকম করলে কই মাছটা তো মরে যাবে। এক্ষুনি কই মাছটাকে পাত্র থেকে বার করো। এবার চাও চাও সঙ্গে সঙ্গে কই মাছকে পাত্র থেকে বার করে দেয়। সবাই তো চেঁচিয়ে ওঠে যে আরে, মাছকে জল থেকে বার করলে সে কি আর বাঁচবে? কিন্তু পাত্র থেকে বার করার সঙ্গে সঙ্গেই কই মাছটা ড্রাগনে রূপান্তরিত হয়। এবং তখনই রাজমাতার আঙুল নড়ে ওঠে এবং মৃত্যুর দরজা থেকে রাজমাতা বেঁচে ফেরে। এবং সকলেই বুঝতে পারে যে চাও চাওয়ের জন্যই এটা সম্ভব হয়েছে। এবং সঙ্গে সঙ্গে তো বৃষ্টি শুরু হয়। তাদের সাম্রাজ্যে প্রায় ৩ বছর পর বৃষ্টি হচ্ছিল। এবার রাজমাতা তো চাও চাওকে অনেক আদর করে দেয় এবং তাকে ভালোবেসে নিজের একটি জেড ব্রেসলেটও দেয়। কিন্তু এই দৃশ্য দেখে জর্ডানের মেয়ে লুকাইয়ের তো প্রচন্ড হিংসা হয়। এবং মহারাজ যেমন কথা দিয়েছিলেন, কথা অনুযায়ী তিনি লুকাসকেই এই সাম্রাজ্যের শাসন বিভাগের সমস্ত দায়িত্ব দেন। ফলে লুকাস তো আরো এক ধাপ এগিয়ে যায় এবং জর্ডান আরো হিংসায় জ্বলতে থাকে। এবার লুকাস তো সেখান থেকে বেরিয়ে ভাবে যে চাও চাও এত কিছু কি করে করে ফেলছে। তাহলে কি চাও চাওয়ের মধ্যে কোনো ম্যাজিক্যাল ক্ষমতা রয়েছে, নাকি ও এই সমস্ত গাছপালার সাথে কথা বলা এগুলো বানিয়ে বানিয়ে বলছে? যাকে বাচ্চা মানুষ, হয়তো এইসব তার ইমাজিনেশন। এবং এই ভেবে লুকাস আবার বাড়ি ফিরে আসে। এবার লুকাস তো বাড়ি এসে দেখে যে ডেভিড তার বই খাতা সমস্ত কিছু জ্বালিয়ে দিচ্ছে। এবার এই দৃশ্য দেখে লুকাস তো রেগে যায় যে তুমি বই খাতা এইভাবে জ্বালিয়ে দিচ্ছ কেন? এখন তো তোমার পাও ঠিক হয়ে গেছে, এখন তুমি আবার স্কুলে যেতে পারবে। আর তাছাড়া কালকেই তোমার ফার্মেসি পরীক্ষা, তুমি কি সেটা দেবে না? এবং ডেভিড তখনই বলে যে আমি আগে প্রত্যেক পরীক্ষায় প্রথম হতাম, কিন্তু যবে থেকে আমার পা ভেঙে গেছে আমি এই কবছর কোনো পরীক্ষা দিইনি। তাই আবারও একটা পরীক্ষা দিতে যেতে আমার ভীষণ ভয় লাগছে যে যদি আমি প্রথম হতে না পারি। এবং চাও চাও তো তখনই বলে যে দাদা, তাহলে তোমার হয়ে আমি এই পরীক্ষাটা দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে আমি যদি পরীক্ষায় প্রথম হতে পারি তুমি কিন্তু আবার পড়াশোনা শুরু করবে। এবং ডেভিড তাকে কথা দেয় যে ঠিক আছে, তুমি যদি পরীক্ষায় প্রথম হও আমি নিশ্চয়ই আবার পড়াশোনা শুরু করব। কিন্তু চাও চাও কি করে পরীক্ষায় প্রথম হবে? সে তো কোনোদিন পড়াশোনা করেইনি, সে তো লেখাপড়াই জানে না। যাই হোক, এবার আমরা পরের দিন তাদের ফার্মেসি পরীক্ষার দৃশ্য দেখতে পাই। এবং এই পরীক্ষায় যাচাই করা হতো যে কোন রাজকুমার বা রাজকুমারীর চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে কতটা জ্ঞান রয়েছে। এবং সেখানে আমরা তৃতীয় রাজকুমার জর্ডানের মেয়ে লুকাই এবং তার ছেলে ওয়েনকেও দেখতে পাই। এবার ঘোষণা করা হয় যে এই পরীক্ষা ভীষণই কঠিন হতে চলেছে এবং এই পরীক্ষার ৩টে ধাপ থাকবে। এই পরীক্ষার কোয়েশ্চেন পেপার এইবার মহারাজাই ঠিক করেছে, সুতরাং পরীক্ষায় পাশ করা খুব একটা সহজ না। এবং এই পরীক্ষার পরীক্ষক হলো মন্ত্রী শাও। এবার পরীক্ষার প্রথম ধাপ ছিল যে সমস্ত স্টুডেন্টদের একটি পিল বা ওষুধ দেয়া হবে এবং সকলকে শুকিয়ে বা খেয়ে বলতে হবে যে এই পিলের মধ্যে কি কি ভেষজ ব্যবহার করা হয়েছে। এবার একে একে এক একজন রাজকুমার রাজকুমারীরা সেটা পরীক্ষা করতে শুরু করে, কিন্তু প্রথম দুইজন তেমন কিছুই বলতে পারে না। এবং তারপরে আসে লুকাই। এবং আমরা দেখতে পাই যে লুকাই তো এই বিষয়ে বেশ ভালো ছিল এবং সে তো গন্ধ শুকেই প্রায় 5টা ভেষজের নাম বলে দেয়। এবং তারপর সেখানে আসে জর্ডানের ছেলে ওয়েন। এবং ওয়েনের ঘ্রাণ শক্তি এতটাই ভালো ছিল যে সে পিলের কাছেও যায় না, সে 1 হাত দূর থেকেই গন্ধ শুকে ষষ্ঠ যে ভেষজটা ব্যবহার করা হয়েছিল সেটার নাম বলে দেয়। এবার যে মন্ত্রী অর্থাৎ মন্ত্রী শাও পরীক্ষক ছিলেন তিনি তো এদের ফুল মার্কস দিয়ে দেন যে এরা এত ভালো, এত ট্যালেন্টেড, নিশ্চয়ই এরাই জিতবে। এবং তারপর সেখানে আসে চাও চাও। এবার চাও চাও তো পিলটা কানে ধরে জিজ্ঞাসা করে যে পিল, তোমার মধ্যে কি কি ভেষজ আছে তুমি কি আমাকে জানাবে? এবং পিলটা জানায় যে তার মধ্যে মিন্ট রয়েছে। এবার লুকাই তো তখনই বলে ওঠে যে আমি যতদূর জানি যে লোকে নাক দিয়ে গন্ধ নেয়, তুমি কি কান দিয়ে গন্ধ নিচ্ছ নাকি? এবং চাও চাও বলে যে না, আমি তো কান দিয়ে শুনছি, ওরাই আমাকে বলে দেবে যে ওর মধ্যে কি আছে। এবং সে মহারাজকে বলে যে মহারাজ, 7 নম্বর ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে মিন্ট। কিন্তু মহারাজ বলেন যে এর মধ্যে তো মিন্ট নেই। এবং সকলেই আবার চাও চাওকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয় যে ও নাকি কান দিয়ে শুনকে বলবে যে ওর মধ্যে কি ইনগ্রেডিয়েন্ট আছে।
কিন্তু তখনই মহারাজ খেয়াল করেন যে না, তিনি যেখানে লিখে রেখেছিলেন ইনগ্রিডিয়েন্ট গুলোর নাম সেখানে আরো একটা পাতা আছে এবং সপ্তম ইনগ্রিডিয়েন্টটা সত্যি মিন্ট। তাই পরীক্ষক চাও চাওকেও ফুল মার্কস দিতে বাধ্য হয়। এবার আমরা সেকেন্ড রাউন্ডের দৃশ্য দেখতে পাই। সেকেন্ড রাউন্ডে মহারাজের খুবই প্রিয় একটা গোল্ডেন ট্রি সেখানে আনা হয়, যে গাছটা একদমই শুকিয়ে গেছিল এবং তাদেরকে বলা হয় যে এই গাছটাকে পুনরুজ্জীবিত করতে হবে। এবার লুকাই তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে এই গাছটার জল দরকার এবং সে ঢকঢক করে অনেকটা জল ঢেলে দেয় এবং তার ভাই ওয়েন বলে যে না, এই গাছটা ঠিক করার জন্য সার দরকার এবং সে অনেকটা সার তাতে দিয়ে দেয়। কিন্তু তারপরেও অবভিয়াসলি গাছের কোনো উন্নতি হচ্ছিল না। এবার চাও চাও তো সঙ্গে সঙ্গে গাছের স্পিরিটকে জিজ্ঞাসা করে যে স্পিরিট, তোমার কি হয়েছে বলো, তুমি এরকম শুকিয়ে গেছো কেন? এবং গাছের স্পিরিট তো বলে ওঠে যে আরে ধুত, আমার মধ্যে এত জল ঢাললে হবে? আমার কি জলের দরকার আছে নাকি? আমার শিকড়ে কিছু পোকা হয়েছে, সেই পোকার কামড়ানিতে আমি থাকতে পাচ্ছি না, ওই পোকাগুলো আগে সরাও, তাহলেই আমি ঠিক হয়ে যাব। এবার চাও চাও তো সবাইকে বলে যে এই গাছের শিকড়ে কিছু পোকা হয়েছে এবং সবাই হেসে ওঠে যে হ্যাঁ, গাছ তোমাকে বললো নাকি যে গাছের শিকড়ে পোকা হয়েছে? তাছাড়া মহারাজের এখানে সব গাছকে এত সুন্দরভাবে দেখভাল করা হয়, সেখানে পোকা কি করে হবে? এবং চাও চাও তখনই গাছটা ধাক্কা মেরে ফেলে দেয়, যাতে কিনা গাছটা ভেঙে যায় এবং দেখা যায় যে সত্যি তার শিকড়ে পোকা হয়েছিল। এবং মহারাজ নিজের চোখে দেখে তবে বিশ্বাস করেন যে এই পোকার কারণেই গাছটা পুরো নুয়ে পড়েছিল। এবার সেই পোকা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই গাছটি তো পুনরুজ্জীবিত হয়ে ওঠে এবং মহারাজের গোল্ডেন ট্রি তার সোনালী রূপ ধারণ করে। মহারাজ তো এত খুশি হন যে তিনি চাও চাওকে কোলেই তুলে নেন, কারণ তার প্রিয় গাছটা আবারও ঠিক হয়ে গেছিল এবং এই রাউন্ডের বিজয়ীও চাও চাওই হয়। এবার আমরা তৃতীয় এবং শেষ রাউন্ড দেখতে পাই, যেখানে কিনা প্রতিযোগীদের একটি করে ওষুধ বানাতে হতো। তাদের সামনে নানা রকমের পদার্থ রাখা ছিল, যেগুলো সঠিক রেশিওতে মিশিয়ে তাদের ওষুধ বানাতে হবে। এবার চাও চাও তো সত্যি কথা বলতে এই সমস্ত পড়াশোনা কিছু জানতো না, তাহলে সে কিভাবে এই রাউন্ডটা পাশ করবে? এবার আমরা দেখতে পাই যে লুকাই এবং ওয়েন খুবই ভালো করেই ওষুধ বানাচ্ছিল এবং লুকাই তো তখনই বলে ওঠে যে আজকে এই মেয়েটা দেখবে যে আমার সাথে পাঙ্গা নেওয়ার কি পরিণাম। আসলে লুকাই ইচ্ছা করেই চাও চাওয়ের একটা ভেষজ পা দিয়ে পাড়িয়ে নষ্ট করে দিয়েছিল, যাতে চাও চাও ভালো করে ওষুধ বানাতে না পারে। এবার লুকাই আর ওয়েন তো খুব ভালো করে সেই লাল ওষুধ বানিয়ে ফেলে এবং চাও চাও তার ভেষজ নিয়ে কান্না করছিল যে আমার এই গাছটা তো একদম নষ্ট হয়ে গেছে, এখন আমি ওষুধ কি করে বানাবো? কিন্তু তার চোখের জল সেই গাছের ওপর পড়তেই গাছটা একদম সতেজ হয়ে যায় এবং সেই গাছটা একটা উইন্টার ওয়ার্মের রূপ ধারণ করে। মানে বলা যায় যে এই উইন্টার ওয়ার্ম রূপে এই গাছটা সবচেয়ে বেশি কার্যকরী ছিল এবং সেটা দিয়ে ওষুধ বানানোর ফলে সবচেয়ে ভালো হয় চাও চাওয়ের ওষুধটা, যেটা কিনা একটা গোল্ডেন পিল ছিল। এবার লুকাই তো তখনই বলে ওঠে যে এটা কি করে সম্ভব? গোল্ডেন পিল বানানো কখনোই ওই ভেষজ দিয়ে সম্ভব না। উইন্টার ওয়ার্ম না থাকলে গোল্ডেন পিল কোথা থেকে আসবে? নিশ্চয়ই চাও চাও চিটিং করেছে, ও নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে এটা নিয়ে এসেছিল। এবার মহারাজ তো তখনই বলেন যে চিটিং চিটিং যে করে তাকে আমি একদমই পছন্দ করি না, সুতরাং চাও চাওকে এই পরীক্ষা থেকে এখনই বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু তখনই সেখানে ডেভিড আসে। ডেভিড বলে ওঠে যে আমার বোন কখনোই চিটিং করেনি, চিটিং যদি কেউ করে থাকে তাহলে সেটা হচ্ছে লুকাই। লুকাই আমার বোনের ভেষজটা পা দিয়ে পাড়িয়ে নষ্ট করে দিয়েছিল এবং তার প্রমাণ এখনো লুকাইয়ের জুতোর তলায় পাওয়া যাবে, কারণ তার জুতোর তলায় তো এখনো ওই ভেষজর কিছু অংশ লেগেছিল এবং তার থেকেই প্রমাণিত হয় যে লুকাই চাও চাওকে ফাঁসানোর চেষ্টা করেছিল। মহারাজ তো সঙ্গে সঙ্গে লুকাইকে সেই পরীক্ষা থেকে বাদ দিয়ে দেন এবং তিনি চাও চাওকেই এই পরীক্ষার বিজয়ী হিসেবে ঘোষণা করেন এবং ডেভিডও তার কথা মতো আবারও পড়াশোনা শুরু করবে বলে কথা দেয়। এবার আইন শাসনের দায়িত্ব পেয়ে লুকাস তো বুঝতে পারে যে এবার তাকে এই সবকিছু ঠিকঠাক করতে হবে, যাতে এর ভিতরে কোনো রকমের করাপশন না থাকে। এবং লুকাস তখনই তার গার্ডকে বলে যে দেখো তো, এই মন্ত্রী লু, মন্ত্রী শাও, এরা এতদিন যে যে বিভাগে কাজ করেছে সেই সমস্ত বিভাগের সমস্ত কাগজপত্র বা পুরনো ফাইলস আমার চাই। সেগুলো ঘেটে আমি ভালো করে দেখতে চাই যে এরা কোনোভাবে করাপ্টেড কিনা। এবার গার্ডটি তো জানায় যে এই মন্ত্রীরা অনেকদিন আগে থেকেই তৃতীয় রাজকুমারের সঙ্গে যুক্ত, সুতরাং এরা নিঃসন্দেহে আপনাকে কোনো রকম সহযোগিতা করবে না। কিন্তু যেহেতু এখন মহারাজ লুকাসকে সমস্ত অধিকার বা দায়িত্ব দিয়ে দিয়েছে, তাই এটা তো লুকাসকে করতেই হবে। এবং লুকাস তখনই বলে যে আমি প্রথমে মন্ত্রী শাওয়ের কাছে যাব। আজকে পরীক্ষা কেন্দ্রে ও যেভাবে জর্ডানের ছেলেদের মেয়েদের সাপোর্ট করছিল, আমার মনে হয় যে কিছু একটা গন্ডগোল তো রয়েছে।
এবার লুকাস প্রথমে মন্ত্রী শাহের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে লুকাস দেখে যে মন্ত্রী শাহ লুকাসের জন্য একটা অত্যন্ত অপমানজনক চিঠি তার ডেস্কের ওপর রেখে দিয়েছে, যেখানে লেখা ছিল যে চলো খেলা শুরু করা যাক। এবং সেই চিঠির পাশে আবার একটা ডুগডুগিও রাখা ছিল, যেটা কিন্তু ভীষণই অপমানজনক ছিল। এবার লুকাসের গা তো সঙ্গে সঙ্গে বলে যে একজন যুবরাজকে এরকম ভাবে অপমান করা, আমি এক্ষুনি এই মন্ত্রীকে শাস্তি দেব, এর মুন্ডু আমি উড়িয়ে দেব। কিন্তু লুকাস তাকে থামিয়ে দেয়। লুকাস বলে যে আমি মন্ত্রী শাহের থেকে শুনতে চাই যে সে কি চায়। এবং মন্ত্রী শাহ তখনই বলে যে আমি কি চাই, তাহলে আমি বলছি। এখনই আমার কোর্টে একটা খুবই জটিল কেস এসেছে, আমি চাই যে যুবরাজ লুকাস সেটা সমাধানে সাহায্য করুক। তাহলেই আমি বুঝবো যে যুবরাজ আদেও আমার উপর কর্তৃত্ব করতে পারবে কি পারবে না, আমার তার কাছে মাথা ঝুঁকানো উচিত কিনা। এবার লুকাসের গা তো তখনই বলে ওঠে যে রাজকুমার, মন্ত্রী শাও কিন্তু আমাদের সাম্রাজ্যের একজন বিখ্যাত ডিটেকটিভও বলা চলে, কারণ সে এতদিনে আমাদের সাম্রাজ্যের অনেক মামলারই শুনানি করেছে। আপনার কি এটা করা উচিত হবে? এবং চাও চাও তো তখনই বলে ওঠে যে বাবা, আমিও তোমার সঙ্গে যাব। আবার লুকাস তো মনে মনে ভাবে যে চাও চাও যেখানে যায় সেখানে সবকিছু ভালোই হয়, চাও চাও মনে হয় আমার জন্য বেশ লাকি। এবং সে চাও চাওকে নিয়ে সেই কোর্টে আসে, যেখানে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাই। এবং সেই দুইজন ব্যক্তির মধ্যে ভীষণই ঝগড়া ঝামেলা হচ্ছিল। এদের মধ্যে আমরা জঙ্গু নামের একটি ব্যক্তিকে দেখতে পাই, যার হাতে একটা গাছের টব ছিল, যেটা কিনা একটা জিনসেং গাছ ছিল। এবং এই জিনসেং জিনিসটা না প্রাচীন কালের এবং এখনের জন্যও ভীষণই দুর্মূল্য একটা ভেষজ, যেটা কিনা রূপচর্চায়, রোগ সারাতে বা মানুষকে দীর্ঘায়ু করতে ভীষণই কাজে লাগে। এবার জঙ্গু তো বলে ওঠে যে আমি পাহাড়ে গেছিলাম এই ভেষজটা আনতে, এবং এই জিনসেংটা আমি ঘুরে বার করেছি, কিন্তু এখন জাউজিয়া বলছে যে এটা নাকি ওর, ও মিথ্যা কথা বলছে। এবার জাউজিয়াও বলে যে না, আমি গেছিলাম পাহাড়ে এই জিনসেংটা খুঁজে বার করতে, এবং আমি সেটা খুঁজেও ফেলেছিলাম, কিন্তু আমার তো বয়স হয়েছে, তাই অত খোঁড়াখুঁড়ির ফলে আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই, এবং তখনই জঙ্গু এসে সেটা চুরি করে নেয়। এবার এই কেস কি করে সলভ হবে কেউই তো বুঝতে পারছিল না, কারণ গাছ তো আর কথা বলতে পারে না যে সে সত্যি কথাটা বলবে। তাই দুজনের মধ্যে তর্কাতর্কি লেগেই ছিল। এবার লুকাস তো তখনই বলে যে মন্ত্রী শাও, আপনার কি মনে হয় এদের মধ্যে থেকে কে চুরি করেছে? এবং মন্ত্রী শাহ বলে যে আমার মনে হয় যে জঙ্গুই চোর, জাউজিয়া সত্যি কথা বলছে, জাউজিয়ার অনেকটা বয়স হয়েছে, এত বয়সে এসে একটা সৎ জীবন কাটানোর পর সে মিথ্যে কথা কেন বলবে? সুতরাং জঙ্গু, এক্ষুনি ওই জিনসেং গাছটা জাউজিয়াকে দিয়ে দাও। তাছাড়া তুমি এত মোটা, তুমি এরকম মোটা চেহারা নিয়ে পাহাড়ে উঠবেই বা কি করে? এবার জঙ্গু তো তখনই বলে ওঠে যে মন্ত্রী মশাই, আসলে আমার ছেলের ভীষণই অসুখ, তাকে বাঁচানোর জন্য একটা পাহাড় কেন, আমি আরো 10টা পাহাড় চড়তে হলেও চড়তে পারবো, কিন্তু এই জিনসেংটা আমি আবিষ্কার করেছি, এটা আমি না পেলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। এবার চাও চাও তো তখনই বলে ওঠে যে তাহলে আমি জিনসেংটাকেই জিজ্ঞাসা করি যে ও আসলে কার। এবং চাও চাও গিয়ে তখনই জিনসেংকে বলে যে জিনসেং, তুমি বলো যে তোমাকে এখানে কে নিয়ে এসেছে। এবার সকলেই তো বলে ওঠে যে আমাদের ছোট্ট রাজকুমারী নিশ্চয়ই মশকরা করছে, কারণ গাছ কি আর নিজে থেকে বলবে? কিন্তু গাছের স্পিরিট তখনই বলে যে উফ, এতক্ষণে এই ঝগড়া থেমেছে, আমার কথা শোনার মতো কাউকে পেলাম, আমাকে জঙ্গুই নিয়ে এসেছে, ওর ছেলের অসুখ বলে ও আমাকে খুঁজতে গেছিল, ভালো করে দেখো ওর হাতে একটা কাটা দাগ রয়েছে, ও যখন মাটি খুঁড়ছিল আমাকে খোঁজার জন্য তখনই ওর হাত কেটে গেছিল, এবং ওর হাতের রক্ত আমার গাছের একটা পাতাতেও পড়েছে, এটা থেকেই তুমি প্রমাণ করতে পারবে যে জঙ্গুই আমাকে খুঁজে বার করেছে। এবার চাও চাও তো এই কথা গিয়ে তার বাবাকে বলে যে বাবা, জিনসেং আমাকে বলল যে এই ব্যাপার, এবং তুমি ওই গাছে এবং জঙ্গুর হাতে রক্তের দাগও দেখতে পাবে, এবং এখান থেকেই প্রমাণিত হয় যে জঙ্গুই সত্যি কথা বলছে। এবার কাজটা চাও চাও করলেও তার ক্রেডিটটা তো অবভিয়াসলি রাজকুমার লুকাসই পায়, এবং সঙ্গে সঙ্গে মন্ত্রী শাহ লুকাসের কাছে আনুগত্য স্বীকার করে, এবং সে তো ওই জাউজিয়াকে তখনই শাস্তি দিতে জেলে পাঠিয়ে দেয়। সকলেই বলে ওঠে যে বাবা, রাজকুমারী এত সহজে এই কাজটা করে ফেললো, নিশ্চয়ই রাজকুমারী ভীষণ লাকি, কোনো ম্যাজিক জানে। এবার জঙ্গু তো তখনই বলে ওঠে যে ইস, গাছটা যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, তা না হলে আমি আমার বাচ্চাটাকে কি করে সারাবো। এবং চাও চাও তখনই সেই গাছের পাতা ধরে বলে যে জিনসেং গাছ, তুমি তাড়াতাড়ি জঙ্গুর ছেলের জন্য বড় হয়ে যেও, না হলে ওই ছোট্ট ভাইটা তো ঠিক হবে না। এবং কিছুক্ষণের মধ্যেই সেই গাছটা তো তরতর করে বেড়ে ওঠে,
এবং জঙ্গ বুঝতে পারে যে ছোট্ট রাজকুমারীর কারণেই এমনটা হলো। এবার লুকাস তার বাবার কাছ থেকে যে শাসন আইনের ক্ষমতাটা পেয়েছিল, তাদের মধ্যে তিনজন মন্ত্রী ছিল। প্রথমত ছিল মন্ত্রী শাও, যে কিনা আইন ব্যবস্থার মন্ত্রী ছিল। এবার শাও তো লুকাসের আনুগত্য স্বীকার করে। দ্বিতীয়ত ছিল মন্ত্রী লু, যে কিনা এই সাম্রাজ্যের যে জেলটি ছিল সেটির মন্ত্রী ছিল। ফলে লুকাস এবার মন্ত্রী লু এর সাথে দেখা করতে যায়। এবার জেলে ঢুকেই চাও চাওয়ের তো একটু ভয় ভয় লাগছিল, কারণ জেলের পরিবেশটাই তো ভয় পাওয়ার মতো। এবং আমরা দেখতে পাই যে হাঁটতে হাঁটতে লুকাসের পা একটা দড়ির উপর পড়ে, এবং সেই দড়িটার সাথে একটা ট্র্যাপ লাগানো ছিল। দড়িতে পা পড়ার সঙ্গে সঙ্গেই ওপর থেকে একটা জাল নেমে আসে। এবার যুবরাজ লুকাস তো সঙ্গে সঙ্গে তার তরোয়াল দিয়ে সেই জাল ছিঁড়ে ফেলে, এবং তখনই সেখানে মন্ত্রী লু এসে হাততালি দেয় যে বাহ, যুবরাজ দেখছি এইসব ভালোই পারে। এবার লুকাসের গার্ড তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে কি, তোমার এত সাহস, তুমি যুবরাজের জন্য ফাঁদ পেতেছিলে? এবং মন্ত্রী লু বলে যে আরে না না, যুবরাজের জন্য ফাঁদ কেন পাতবো? আসলে আমাদের প্রতিবেশী রাজ্য মিয়াও জিয়াং এর লোকেরা আমাদের জেলে প্রায় হামলা করে, কারণ ওদের লোকেরা আমাদের জেলে বন্দি, তাই ওদের জন্যই ফাঁদটা পাতা ছিল। কিন্তু আসলে কিন্তু লু এটা শয়তানিই করেছিল লুকাসের সাথে। এবার আমরা দেখতে পাই যে তখনই পাশ দিয়ে একজন জেলার যাচ্ছিল, এবং সেই জেলারের কোমরে একটা গাছের শুকনো কাঠি মতো রাখা ছিল। এবং সেই কাঠিটা তো বলে ওঠে যে উফ, এই শয়তানটা কি বদমাস! এই লোকটা আসলে জেলের এক ভয়ানক কয়েদি, কিন্তু ও একজন জেলারকে অজ্ঞান করে তার পোশাক পরে পালানোর চেষ্টা করছে। এবার এই কথা তো চাও চাও শুনতে পেয়ে যায়। চাও চাও বলে ওঠে যে বাবা, এই লোকটা কোনো জেলার না, এই লোকটা আসলে একটা ক্রিমিনাল। এবার সঙ্গে সঙ্গে লুকাসের কথায় লুকাসের গার্ড তো লোকটিকে ধরে ফেলে, এবং মন্ত্রী লু দেখে যে সত্যিই তো এই লোকটা তো আসলে একটা দাগি অপরাধী, এবং ওই পাশের সাম্রাজ্য মিয়াও জিয়াং এরই লোক। এবার তখনই লোকটির কোমরে থাকা সেই গাছের কাঠটি আবার বলে ওঠে যে এই শয়তানের কোমরে একটা চিঠি আছে। এই চিঠির মাধ্যমে ও ওর রাজ্যের শয়তানগুলোকে এখানে ডেকে আনছে, যাতে রাতের বেলা ওরা জেলের ওপর হামলা করতে পারে আর জেলের সকল অপরাধীকে জেল থেকে মুক্ত করতে পারে। এবার এই কথা চাও চাও তো তার বাবাকে বলে, এবং আমরা দেখতে পাই যে ওই শয়তান অপরাধীর কোমর থেকে একটি চিঠি পাওয়া যায়, কিন্তু সেই চিঠিটা একদমই ফাঁকা ছিল। এবার ক্রিমিনালটি তো বলে ওঠে এই যে না না, আসলে আমি চিঠি লিখবো বলে ভেবেছিলাম, কিন্তু চিঠি কিছু লিখিনি। আসলে এটা এক রকমের ইনভিজিবল ইঙ্ক দিয়ে লেখা ছিল। তাই চিঠিটা আগুনের সামনে ধরতেই তার ওপর লেখা ফুটে ওঠে, এবং সেই চিঠি থেকে জানা যায় যে এই জেলের ভেতরে থাকাই একজন কর্মচারী এই শয়তানিতে যুক্ত ছিল, যে কিনা বিদেশিদের সাথে হাত মিলিয়েছিল। এবার সেই নাম জানা যেতেই তো লোকটিকে সঙ্গে সঙ্গে কয়েদ করা হয়, এবং তার কোমরে একটা বাঁশিও পাওয়া যায়, যে বাঁশিটা দিয়ে সে নাকি বাইরের লোকেদের সিগন্যাল দিত। এবার লুকাসও তখনই বলে ওঠে যে ওরা আজকে প্ল্যান করেছে যে ওরা ওদের দলের লোকদের এখানে ডাকবে জেল থেকে অপরাধীদের মুক্ত করার জন্য। ওদের এই প্ল্যানটাই রাখতে দাও, মধ্যরাতে তোমরাই বাঁশি বাজাবে। বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে যখন ওদের দলের লোকেরা আসবে, তখন সেই লোকগুলোকেও কয়েদ করো। এবং লুকাসের এই প্ল্যান শুনে মন্ত্রী লু খুবই খুশি হয়, এবং মন্ত্রী লুও লুকাসের কাছে আনুগত্য স্বীকার করে। এবার এই আইন ব্যবস্থার ৩ নম্বর মন্ত্রী ছিল মন্ত্রী জো, এবং মন্ত্রী জো কিন্তু লুকাসকে খুবই পছন্দ করত। মানে এই বাকি দুজনের মতো এরকম টেরামি করার মতো প্রবৃত্তি তার ছিল না। কিন্তু তখনই লুকাস খবর পায় যে মন্ত্রী জো হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়েছে। ৩ দিন আগে সে হঠাৎই কোমায় চলে গেছে, এবং কেউ বুঝতে পারছে না যে হঠাৎ মন্ত্রী জো এর সাথে এমনটা কেন হলো। এবার লুকাস তো সঙ্গে সঙ্গে মন্ত্রী জো এর বাড়িতে রওনা দেয়, এবং আমরা দেখতে পাই যে সেখানে মন্ত্রী জো বিছানায় একদমই অজ্ঞান অবস্থায় পড়েছিল, এবং সেখানে আমরা তার পাশে তার স্ত্রীকে দেখতে পাই। এবার লুকাস তো তখনই বলে ওঠে যে মন্ত্রী জোয়ের তো কারোর সাথে তেমন শত্রুতা নেই, আর এরকম একটা কর্মঠ মন্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আমাদেরই ক্ষতি। এবার চাও চাও তো তখনই বলে যে বাবা, তুমি কি মন্ত্রী জৌকে খুবই পছন্দ করো? তাহলে আমি এক্ষুনি মন্ত্রী জৌকে জাগিয়ে তুলছি। এবার মন্ত্রী জৌয়ের ঘরে কিছু ফুল ফুলদানিতে রাখা ছিল, এবং চাও চাও গিয়ে তাদের বলে যে অর্কিড ফুল, তুমি আমাকে বলো তো মন্ত্রী জৌ হঠাৎ কি করে অসুস্থ হলো? এবং ফুলটি তো বলে ওঠে যে আসলে মন্ত্রী জৌয়ের ওপর কিছু মন্ত্র প্রয়োগ করা হয়েছে, এবং আমার এই ফুলদানির মধ্যেই সেই মন্ত্র রয়েছে, এখনই ফুলদানিটা ভেঙে ফেলো। এবার মন্ত্রী জৌয়ের স্ত্রী তো বলে যে না না, মন্ত্র প্রয়োগ, কালো জাদু, এইসব আবার কি? এইসব কিছু হয়নি, আমার মনে হয় সে এমনিই অসুস্থ হয়েছে।
এবার চাও চাও তো তখনই সেই ফুলদানিতে এরম করে নক নক করে ঠোকা মারে এবং তাতেই মন্ত্রী জোয়ের আঙুলগুলি নড়ে ওঠে এবং এই দৃশ্য দেখে লুকাস নিজেই সঙ্গে সঙ্গে ফুলদানিটা ভেঙে ফেলে এবং আমরা দেখতে পাই যে তার মধ্যে একটা মন্ত্র লেখা কাগজ এবং মন্ত্রী জৌয়ের একটা ভুডু ডল বানানো ছিল। এবার সেটা ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে মন্ত্রী জৌ তো তার অসুস্থতা থেকে উঠে পড়ে এবং আরো একবার ছোট্ট চাও চাওয়ের কেরামতিতেই মন্ত্রী জৌও ঠিক হয়ে যায়। এবার সে তো সঙ্গে সঙ্গে রাজকুমারকে ধন্যবাদ জানাতে চায়, কিন্তু রাজকুমার তাকে বলে যে ধন্যবাদ জানাতে হলে তুমি আমার মেয়েকে ধন্যবাদ জানাও এবং মন্ত্রী জৌ চাও চাওকে অনেক ধন্যবাদ জানায়। এবার আমরা দেখতে পাই যে চাও চাও তো তার মা ভাইয়ের ভালোবাসায় বেশ ভালোই দিন কাটাচ্ছিল এবং তখনই তাদের বাড়িতে ফিরে আসে রাজকুমার লুকাসের বড় ছেলে উইলিয়াম, যে কিনা এতদিন যুদ্ধক্ষেত্রের সৈন্য হিসাবে ছিল এবং আমরা দেখতে পাই যে উইলিয়ামের সাথে তার প্রিয় পোষ্যটিও ছিল। এবার উইলিয়াম আসতেই তার মা তো তাকে চাও চাওয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু উইলিয়াম বলে যে না, এই বাইরের মেয়েটাকে আমি নিজের বোন হিসেবে মানি না। আমার একটাই বোন ছিল, সেটা হচ্ছে আঝাও, আর সে হারিয়ে যাওয়ার পর আমার আর কোনো বোন নেই। এবং তখনই সে জিজ্ঞাসা করে যে মা, আমাদের এখানে কি কোনো পশু চিকিৎসক আছে? আসলে আমার এই কুকুরটা অনেকক্ষণ থেকেই কান্না করছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আমি বুঝতে পারছি না যে ওর কি হয়েছে। এবার চাও চাও তো তখনই কুকুরটাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে বলো তো। এবং কুকুরটা বলে ওঠে যে উফ, তোমরা কি আমার কথা বোঝো না? কত করে বলছি পায়ে একটা কাঁটা ফুটেছে, সেটা তাড়াতাড়ি সরাও, না হলে এক্ষুনি কিন্তু পুরো টেবিল আমি তছনছ করে দেবো। এবার চাও চাও তো সঙ্গে সঙ্গে সেই কাঁটাটা সরিয়ে দেয় এবং এতক্ষণে উইলিয়ামের প্রিয় পোষ্য আরাম পায়। এবার উইলিয়ামের দৃশ্য দেখে চাও চাওয়ের ওপর আর রাগ করে থাকতে পারে না এবং সে চাও চাওকে নিজের বোন হিসাবেই মেনে নেয়। এবার উইলিয়াম তখনই চাও চাওকে আদর করে তাকে কোলে নিতে যায়, কিন্তু উইলিয়াম সেটা নিতে পারে না, কারণ তার কাঁধে একটা বিশাল চোট লেগেছিল। যুদ্ধক্ষেত্রে গিয়ে তার কাঁধে একটা ভয়ানক চোট লেগেছিল এবং যুদ্ধক্ষেত্রে যেহেতু ভালো চিকিৎসাও সে পায়, তাই জন্য ক্ষতটা ইনফেকশন হয়ে গেছিল। উইলিয়াম বলে যে মা, এই ক্ষতর আর কোনোই চিকিৎসা নেই, আমি জানি না যে আমার হাতটা কেটে বাদ দিতে হবে কিনা। চিকিৎসক বলেছে যে ভীষণই রেয়ার সোনালী ঘাস যদি পায় তাহলে ওটা দিয়েই একমাত্র ক্ষতটা সারবে। এবার চাও চাওতে এই কথা শুনেই বাইরে চলে যায় এবং সে তার সমস্ত ঘাস বন্ধুদের জিজ্ঞাসা করে যে তোমরা কি কোথাও দেখেছো সোনালী ঘাস কই, এবং সে কিছুক্ষণের মধ্যেই সোনালী ঘাস খুঁজে নিয়ে চলে আসে, যেটা উইলিয়ামের ক্ষততে দিতে সেই ক্ষত কিছুক্ষণের মধ্যেই সেরে যায়। এবার তখনই একজন এসে খবর দেয় যে তৃতীয় রাজকুমারের বড় ছেলে নোয়া, সে উইলিয়ামের একজন সঙ্গীকে ধরে নিয়ে প্রচন্ড অত্যাচার করছে। এবার উইলিয়াম তো সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে ছুটে যায় এবং আমরা দেখতে পাই যে নোয়া শয়তানি করে উইলিয়ামের সঙ্গীটিকে বেঁধে রেখেছিল এবং সে ওই সঙ্গীর উপর তীরন্দাজি প্র্যাকটিস করছিল। এবার উইলিয়াম সেখানে যেতেই নোয়া মনে মনে ভাবে যে হ্যাঁ, উইলিয়ামের হাতে নাকি একটা বিশাল চোট লেগেছে, এইটাই সুযোগ উইলিয়ামকে হারানোর। সব দিক থেকে উইলিয়াম আমার থেকে জিতে যায়। নোয়া বলে যে উইলিয়াম, তুমি আমার সাথে তীরন্দাজির একটা প্রতিযোগিতা করো, যদি তুমি জিততে পারো তাহলে তোমার এই সঙ্গীকে আমি ছেড়ে দেব, আর যদি জিততে না পারো তাহলে তোমার ওপরই আমি তীরন্দাজি প্র্যাকটিস করব। এবার উইলিয়াম তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, তাহলে চলো আমরা একটা বাজি লড়ি, যে হারবে তার হাত কিন্তু কেটে নেওয়া হবে। এবার এইটা শুনে নোয়া তো আরো খুশি হয় যে আজকে তো উইলিয়াম জিততে পারবেই না, সুতরাং হাত ওরই কাটা যাবে, আর হাত কাটা কোনো ব্যক্তি কখনোই কোনো যুদ্ধে জেনারেল হতে পারবে না, সুতরাং সমস্ত ক্ষমতা আমার হবে। এবার তারা তো তীরন্দাজি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আমরা দেখতে পাই যে নোয়া তো বেছে বেছে সবচেয়ে শক্তিশালী বা বলা যায় যে ধনুকটা সবচেয়ে ভারী ধনুক ছিল, সেই ধনুকটাই বেছে নেয় তীরন্দাজির জন্য, কারণ সে ভেবেছিল যে এটাতে উইলিয়ামের অসুবিধা হবে এবং সে তার প্রথম নিশানা লাগায়। নোয়াও বেশ ভালো তীরন্দাজ ছিল, তাই সে একদম ঠিক জায়গাতেই নিশানা লাগিয়েছিল, কিন্তু তারপর উইলিয়াম নিশানা লাগায়। নোয়া তো ভেবেছিল যে উইলিয়াম মনে হয় তীর ধনুক তুলতেও পারবে না, কিন্তু উইলিয়ামের তীরে তো তীরন্দাজির বোর্ডটাই পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং উইলিয়াম বলে ওঠে যে নোয়া, আশা করি এবার বোঝা গেছে যে কে বিজয়ী এবং আমাদের শর্ত মতো যে হারবে তার তো হাত কেটে নেওয়ার কথা ছিল, তাহলে এখন দেখা যাক তোমার সাথে কি হবে। এবার উইলিয়াম তো তখনই নোয়াকে একটি খুঁটির সাথে বেঁধে দেয় যে তোমার খুব শখ না অন্যের ওপর তীরন্দাজি প্র্যাকটিস করা, এবার আমি সেটা করব। এবং ইচ্ছা করে উইলিয়াম নোয়াকে শাস্তি দেওয়ার জন্য তার হাতে তীর চালায়
এবং নোয়া তো সেখানেই ক্ষতবিক্ষত হয়ে পড়ে। মানে অন্যের সাথে শয়তানি করতে গেলে সেটা কিন্তু কখনো বুমেরাং হয়ে নিজের কাছেও ফিরে আসতে পারে। তাই এটা সবসময় মাথায় রাখা উচিত। এবার আমরা অপরদিকে লুকাস এবং অ্যালেক্সাকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লুকাস এবং অ্যালেক্সার কাছে তাদের হারিয়ে যাওয়া মেয়ে আঝাও ফিরে এসেছিল। দুটি সাধারণ লোক আঝাওকে প্রাসাদে নিয়ে আসে। তারা বলে যে 6 বছর আগে আমরা এই বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলাম। আমরা তো তখন জানতাম না যে সে যুবরাজেরই মেয়ে, কিন্তু এখন আমরা জানতে পেরেছি। এবং এই মেয়েটির হাতেও ঠিক ওই রকমই জন্মদাগ রয়েছে। তাই আমরা বুঝতে পেরেছি যে এটা আপনাদেরই সন্তান। এবার অ্যালেক্সা তো ওই বাচ্চাটিকে অর্থাৎ আঝাওকে দেখে কেঁদে ফেলে যে এটাই আমার হারিয়ে যাওয়া মেয়ে। এবং চিকিৎসক পরীক্ষা করে দেখে যে হ্যাঁ, এই জন্মদাগটা একদম রিয়াল, এটা কোনো নকল দাগ নয়। এবং লুকাস আর অ্যালেক্সা তাদের হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে ভীষণ খুশি হয়। তাদের এতদিনের হারিয়ে যাওয়া আঝাও আবার তাদের মাঝখানে ফিরে এসেছিল। এবং আঝাওয়ের ভাইরাও তো তাকে পেয়ে ভীষণ খুশি হয়। আমরা দেখতে পাই যে আজহাও ফিরে আসার খুশিতে রাজকুমার লুকাস তাকে একটি উপহার দেন, এবং সকলেই আজহাওয়ের জন্য কিছু না কিছু উপহার এনেছিল। এবং চাও চাও তো তখনই আজহাওকে বলে যে আজহাও, আমার কাছে তো তেমন কিছু নেই, তাই আমি তোমাকে আমার ছোটবেলার একটা খেলনা উপহার স্বরূপ দিচ্ছি। এটা ছোটবেলায় আমার মা বাবা আমাকে দিয়েছিল। এবার আজহাওয়ের তো সেই খেলনা খুব একটা পছন্দ হয় না এবং সে মুখ বেঁকিয়ে সেটা নিয়ে নেয়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। রাতের বেলা চাও চাও খেতে এসে দেখে যে তাকে ছাড়াই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ সবাই তো এখন আঝাওকে নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিল। একটা বাইরের মেয়েকে ভালোবাসার সময় মনে হয় আর তাদের কাছে অতটা ছিল না। কিন্তু অ্যালেক্সা তখনই বলে ওঠে যে চাও চাও, তুমি তো পড়াশোনা করছিলে, তাই জন্য আমি তোমাকে তখন ডিস্টার্ব করিনি। এখন খাবার দাবার শেষ হয়ে গেলেও আমি তোমার জন্য আলাদা করে রেখে দিয়েছি তোমার প্রিয় চিকেন রোস্ট। এবার চাও চাও তো চিকেন রোস্ট দেখে খুব খুশি হয়, কিন্তু সে যখনই চিকেনের লেগ পিস খেতে যায় আঝাও সেটা কেড়ে নেয়। এবার অ্যালেক্সা তো তখনই বলে যে ঠিক আছে ঠিক আছে, আঝাও একটা লেগ পিস নিক আর একটা চাও চাও নিক। কিন্তু আঝাও অপর লেগ পিসটাও কেড়ে নেয় এবং সঙ্গে সঙ্গে দুটো খেতেই শুরু করে দেয়। চাও চাও বলে ওঠে যে আঝাও, তুমি এমনটা কেন করলে? আমরা তো শেয়ারও করতে পারতাম, তাই না? এবং তখনই আঝাও ঢং করে তার বাবার কাছে কেঁদে ওঠে যে বাবা দেখো না, বোন আমার সাথে কেমন করছে, আমি তো শুধু একটু চিকেনই খেতে চেয়েছিলাম। এবং লুকাস এবং অন্যান্যরা বলে যে চাও চাও, আজহাও তো এতদিন এইসব খেতে পেতো না, তাই এখন তুমি ওকে এটা খেতে দাও। এবার চাও চাও তো অভিমান হয় এবং সে সেখান থেকে বেরিয়ে আসে এবং সে দেখে যে বাগানে সে যে খেলনাটা উপহার স্বরূপ আজহাওকে দিয়েছিল সেইটা পড়ে রয়েছে, এবং আজহাও সেটা ভেঙে পুড়িয়ে ফেলে দিয়েছে। চাও চাও বুঝে পায় না যে আজহাও তার খেলনাটা নিয়ে এমন কেন করবে। এবার চাও চাও তো তখনই গিয়ে বলে যে আজহাও, তুমি আমার খেলনাটা এভাবে নষ্ট করলে কেন? তোমার যদি পছন্দ না হতো তুমি আমাকে ফেরত দিয়ে দিতে পারতে। কিন্তু আজহাও আবারও তার বাবার কাছে কান্নাকাটি করে একটু ঢং করে নেয়, এবং লুকাস চাও চাওকে কোনো পাত্তা না দিয়ে আঝাওকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার এই ঘটনার ফলে চাও চাওয়ের মনটা তো খুবই খারাপ ছিল যে কেউ এখন আর তাকে আগের মতো ভালোবাসছে না। এবং তখনই তার মা অ্যালেক্সা সেখানে আসে। অ্যালেক্সা বলে যে চাও চাও, কালকে তোমার বাবা তোমাকে বকেছে বলে তোমার মনটা খারাপ, তাই না? তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি তোমার জন্য তোমার প্রিয় চিকেন আবার রান্না করেছি। আজকে পুরো চিকেনটা তোমার। আজকে কেউ তোমার চিকেনে ভাগ নিতে আসবে না। কিন্তু যখনই চাও চাও খেতে বসে আবারও আঝাও সেখানে চলে আসে, এবং আঝাও তো মনে মনে বলে যে হ্যাঁ, আমার ভাগের চিকেন খাওয়া, তুই একটা ভিখারি মেয়ে, আমি এই বাড়ির আসল মেয়ে, তাই সব খাবার আমিই খাবো। এবং সে একটি বাটিতে কিছু স্যুপ ঢেলে নেয়। আঝাও চাও চাওকে স্যুপটা দেওয়ার নাম করে সেটা নিজের গায়ে ফেলে নেয় এবং কান্না করতে থাকে যে চাও চাও, তুমি যদি আমাকে এতই ঘৃণা করো তাহলে আমার সাথে কথা বলো না, কিন্তু আমার গায়ে গরম স্যুপ কেন ঢেলে দিলে? সবাই তো দেখতে পেলো যে তুমি ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলে। এবার লুকাস এবং অ্যালেক্সা তো তখনই আঝাওকে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ে। লুকাস বলে যে আঝাও, চাও চাও ইচ্ছা করে করেনি, তুমি কিছু মনে করো না এটা নিয়ে। কিন্তু আঝাওয়ের মনে মনে রাগ আর হিংসা তো বাড়তেই থাকছিল। এবার আমরা দেখতে পাই পরের দিনের দৃশ্য, এবং এই আজহাওয়ের আসল পরিচয়টা কি সেটাও আমরা জানতে পারি। আমরা দেখতে পাই যে আজহাও রাজকুমার লুকাসের জন্য স্যুপ নিয়ে যাচ্ছিল, কিন্তু ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে আজহাওকে আসলেই কেউ কাজে লাগিয়েছিল রাজকুমারকে মারার জন্য, এবং সে আজহাওকে একটা বিষ দিয়ে দিয়েছিল যেটা কিনা এই স্যুপে মিশিয়ে খাওয়ানোর কথা ছিল।
এবার আচাও তো ভালোবেসে তার বাবার জন্য স্যুপ নিয়ে যায়। তাই লুকাসও বিগলিত হয়ে পড়ে সেই স্যুপ খেতে যাচ্ছিল। এবং তখনই আমাদের ছোট চাও চাও সেই ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল। এবার চাও চাও যখন সেই ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল, সেই ঘরের সামনে যে গাছটি ছিল, সেই গাছেরা নিজেদের মধ্যে কথা বলছিল যে দেখো কাণ্ড, লুকাস যদি স্যুপ খায় তাহলে তো সে মারা যাবে। এখন আমরা কি করে বলি যে আজহাও মেয়েটা শয়তান, সে আসলে লুকাসের স্যুপে বিষ মিশিয়েছে। এবং চাও চাও তো এই কথা শুনতে পেয়ে যায়। চাও চাও সঙ্গে সঙ্গে গিয়ে সেই স্যুপের বাটি ফেলে দেয় যে বাবা তুমি এই স্যুপটা খেও না। এবং তখনই আজহাও আবারও ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে দেয় যে বাবা, আমি কত কষ্ট করে তোমার জন্য স্যুপটা বানিয়েছিলাম। মানে আবারও সে ঢং করা শুরু করে দেয়। এবং লুকাসও তো তখন চাও চাওয়ের কথা বিশ্বাস না করে আজহাওয়ের কথাই বিশ্বাস করতে থাকে এবং সে চাও চাওকে সেখান থেকে বুকে তাড়িয়ে দেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং পরের দিন আজহাও লুকাসকে হত্যা করার জন্য নতুন একটা পন্থা অবলম্বন করেছিল। লুকাসের স্টাডির বাইরে যে গাছটি ছিল সে তো চাও চাওকে সেই কথা বলে দেয় যে লুকাসকে আজহাও একটা সেন্টেড পাউচ গিফট করেছে এবং সেই পাউচের মধ্যেই রয়েছে নানা রকমের বিষাক্ত দ্রব্য এবং সেই বিষাক্ত দ্রব্যের সংস্পর্শে থাকলে কিছুদিনের মধ্যেই লুকাস একেবারে প্যারালাইজড হয়ে যাবে। এবার চাও চাও তো সঙ্গে সঙ্গে গিয়ে বলে যে বাবা, তোমার কোমরে যে পাউচটা রয়েছে কি সুন্দর দেখতে, আমাকে দেবে, আমি কালকেই তোমাকে ফেরত দিয়ে দেব। এবার আজহাও তো তখনই বলে ওঠে যে না, ওটা আমি আমার বাবাকে দিয়েছি, ওটা তোমাকে দেব না। কিন্তু লুকাস যেহেতু চাও চাওকে ভালোই বাসতো তাই সে সেটা চাও চাওকে দিয়ে দেয়। এবার চাও চাও তো সেটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই আজহাও সেখানে এসে বলে যে শোনো, তুমি একটা রাস্তার ভিখারি, তোমাকে আমি ঘৃণা করি, এরা তোমার মা বাবা না, এরা আমার মা বাবা, আমি এই বাড়ির আসল মেয়ে, সুতরাং আমার সব কাজে তুমি বাধা সৃষ্টি করার চেষ্টা করবে না। এই জন্মদাতা দেখছো, এটা আমার নিজের, এটা প্রমাণ করে যে আমি এই বাড়ির মেয়ে। কিন্তু তখনই পাশের একটি ঘাস বলে ওঠে যে হ্যাঁ, মিথ্যাবাদী কোথাকার, ও নাকি এই বাড়ির মেয়ে, আর ওই জন্মদাগটাও নকল, এইসব আমাদের জানা আছে। কেবলমাত্র মাগুয়াট নামের একটা ভেষজ রস দিয়ে ওটা ডললেই ওই জন্মদাগ উঠে যাবে। এই সমস্ত মিথ্যাবাদীদের আমরা একদম সহ্য করতে পারি না। এবং চাও চাও তো তখনই বলে ওঠে যে মিথ্যাবাদী, তোমার এই জন্মদাগটা নকল। এবং আছাও বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে, তাই সে প্রতিবারের মতোই পড়ে যাওয়ার অ্যাক্টিং করে ভ্যাঁ ভ্যাঁ করে ন্যাকা কান্না কাঁদতে শুরু করে দেয়। তার কান্না শুনে সেখানে অ্যালেক্সা আর লুকাস ছুটে আসে এবং চাও চাও তাদেরকে বলে যে মা, বাবা, ওর জন্মদাগটা আসলে নকল। এই ভেষজটার রস দিয়ে যদি তুমি ওটা ঘষো তাহলে দেখবে ওটা উঠে যাবে। এবার সঙ্গে সঙ্গে রাজকুমার এবং অ্যালেক্সা তো ওই মাগওয়ার্ড ভেষজ রস দিয়ে ওই জন্মদাগটা ডলে দেয় এবং আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গেই জন্মদাগ উঠে যায়। লুকাস তো প্রচন্ড রেগে যায় এবং বলে যে সত্যি করে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে, না হলে তোমাকে আমি জেলে বন্দি করে দেবো সারা জীবনের মতো। এবং তখনই আঝাও বলে যে আমাকে কিছু করো না প্লিজ, আসলে আমাকে একজন এই বিষটা দিয়ে বলেছিল তোমার খাবারে মিশিয়ে দিতে, আমি তাকে চিনি না, তার ঘাড়ে একটা স্করপিয়নের ট্যাটু রয়েছে, আমি খালি এটাই জানি। এবং লুকাস তখনই বলে যে ঠিক আছে, এই মেয়েটাকে এক্ষুনি নাম পরিচয় বদলে এই শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দাও, কোনোদিন যেন এই মেয়েকে আমি চোখের সামনে দেখতে না পাই। এবং লুকাস তো তখনই তার গার্ডকে বলে যে এক্ষুনি সব কর্মচারীদের চেক করো, কার পিঠে এই স্করপিয়ন ট্যাটু আছে সেটা আমি দেখতে চাই। এবং লুকাস চাও চাওকে জড়িয়ে ধরে বলে যে চাও চাও, আমাকে ক্ষমা করো, আমি এই কদিন তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি না থাকলে আমরা তো এটা জানতেই পারতাম না যে আজহাও আমাদের মেয়ে না এবং সে আমাদের সাথে প্রতারণা করছিল। এবং আবারও তারা চাও চাওকে আগের মতোই ভালোবাসে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে চাও চাও যখন যুবরাজ লুকাসের স্টাডিতে যাচ্ছিল, হঠাৎই চাও চাওয়ের খুবই ঠান্ডা লাগে। এবার চাও চাও তো বলে ওঠে যে বাবার ঘরে এত ঠান্ডা কেন, এবং কাছে থাকা সেই গাছটা বলে ওঠে যে আসলে যুবরাজ লুকাসের ঘরে কালো জাদু করা হয়েছে, তার ঘরে ৪৯টা মন্ত্র লেখা এরকম কাগজ পাওয়া যাবে, তুমি তাড়াতাড়ি ওই কাগজগুলো সরিয়ে ফেলো, তা না হলে যুবরাজ লুকাসের দুর্দিন নেমে আসবে, সে শারীরিকভাবে ভীষণই অসুস্থ হয়ে পড়বে এবং তার জীবনে সবকিছুই খারাপ খারাপ ঘটতে থাকবে। এবার চাও চাও তো তখনই তার বাবাকে বলে যে বাবা, তোমার ঘরে এরকম কালো জাদু করা হয়েছে, চলো আমরা ওই ৪৯টা মন্ত্র লেখা কাগজ খুঁজে বার করি।
এবার লুকাস তো ভাবে যে চাও চাও হয়তো মজা করছে, বাচ্চারা তো কত রকমেরই কথা বলে। কিন্তু চাও চাও সত্যিই লুকাসের ঘর থেকে সেই মন্ত্র লেখা কাগজ বার করে। এবার চাও চাও গুনে দেখে যে এখানে তো 48টা কাগজ রয়েছে, তাহলে 49তমটা কোথায়? এবং তখনই লুকাসের শরীর অসুস্থ হয়ে পড়ে। এবার চাও চাও সারা ঘর খুঁজেও কোথাওই ওই কাগজটা পাচ্ছিল না। এবং চাও চাও আবারও সেই গাছদের কাছে সাহায্য চায় যে তোমরা কি বলতে পারবে কাগজটা কোথায়? এবং গাছটি তো জানায় যে আমরা তো বলতে পারবো না, তবে বাগানে একটা বহু পুরনো বট গাছ রয়েছে, তুমি ওকে গিয়ে জিজ্ঞাসা করো, ও তো অনেক বছর পুরনো, ও এইসব বিষয় জানে। এবং সেই বট গাছটি জানায় যে লুকাসের খাটের তলায় শেষ মন্ত্রটা রয়েছে। এবং চাও চাও কথা মতো সেই মন্ত্রটা খাটের তলা থেকে বার করে। এবার লুকাস তো তাতে ওই কালো জাদুর হাত থেকে রক্ষা পায়। কিন্তু এতদিনে লুকাসের শরীর খুবই খারাপ হয়ে গেছিল, এবং চিকিৎসক তখনই জানায় যে এখন যদি আমরা একটা ফায়ার গ্যানোডার্মা ট্রি আনতে পারি, তাহলে ওই গাছের সাহায্যেই লুকাসকে একমাত্র ঠিক করা যাবে। কিন্তু এই গাছটা পাওয়া ভীষণই কঠিন। তবে এখন মনে হয় সাম্রাজ্যের একটি জায়গায় নিলাম হচ্ছে গাছটিকে নিয়ে, তাই তোমরা তাড়াতাড়ি গিয়ে গাছটা নিয়ে আসো। এবার আমরা নিলামের দৃশ্য দেখতে পাই। নিলামে উইলিয়াম এবং চাও চাও গেছিল, এবং সেখানে আমরা তৃতীয় রাজকুমার জর্ডানের ছেলে নোয়াকেও দেখতে পাই। এবং নোয়া এখানে শয়তানি করে ওই গাছটাই কিনতে এসেছিল। এবার নিলামে প্রত্যেকটা উদ্ভিদ যেগুলো নিলাম করা হচ্ছিল, প্রত্যেকটাই একদম জীবনদায়ক এক একটা রেয়ার হার্ব ছিল। এবং প্রথমে যে গাছটা নিলাম করা হয় সেটার দামই শুরু হয় 10,000 স্বর্ণমুদ্রা থেকে, কারণ এটা ভীষণই রেয়ার, যেটা কিনা সোল পিউরিফাই করবে এমন একটা গাছ ছিল। এবার সকলেই তো সেই গাছ নিয়ে নিলাম করতে শুরু করে দেয়। এবং উইলিয়াম তখনই বলে ওঠে যে চাও চাও, তাহলে তো আমাদেরও উচিত এই গাছটা নিলাম করা। এবং উইলিয়াম তো তখনই বলে যে সে 50,000 মুদ্রার বিনিময়ে এই গাছটা কিনে ফেলবে। কিন্তু তখনই নোয়া তার সাথে শয়তানি করে। মানে নোয়া ইচ্ছে করে তারপর 100,000 মুদ্রা অর্থাৎ 1,00,000 মুদ্রার নিলামি লাগায়। নোয়া জানতোই যে রাজকুমার লুকাস খুবই অসুস্থ, সুতরাং উইলিয়াম তার বাবার অসুস্থতার জন্য গাছটা কিনবেই। এবং নোয়া যদি দাম বাড়িয়ে দেয় তাহলে উইলিয়ামকে এর চেয়েও বেশি নিলাম লাগাতে হবে, অর্থাৎ আরো বেশি খরচা করতে হবে। এবার উইলিয়াম তো তখনই তার চেয়ে বেশি বলি লাগাতে যাচ্ছিল, কিন্তু তখনই চাও চাও তাকে থামিয়ে দেয়। চাও চাও সেই গাছটার কাছে গিয়ে বলে যে গাছ, তুমি কি আমার বাবাকে সুস্থ করে তুলতে পারবে? এবং গাছটি তখনই বলে ওঠে যে শোনো, আমি কোনো সাধারণ গাছ নই, কেবলমাত্র সেই সব মানুষেরাই আমার দ্বারা সুস্থ হবে যাদের ভাগ্য খুবই স্ট্রং। সুতরাং যে কোনো মানুষ যদি আমাকে ব্যবহার করতে চায়, তাহলে কিন্তু আমি তাদের জন্য দুর্ভাগ্য ডেকে আনি। তোমার বাবার যে অসুখ হয়েছে তাতে তুমি একটা ফায়ার গ্যানোডার্মাই নিয়ে যাও, সেটাই তার জন্য যথেষ্ট হবে। এবার চাও চাও তো সঙ্গে সঙ্গে তার দাদাকে গিয়ে বলে যে দাদা, এই গাছটা আমরা কিনবো না, আমাদের ফায়ার গ্যানোডার্মা নিলেই হবে। এবং ওদিকে নোয়া তো ফেঁসে যায় এবং তাকে 1,00,000 টাকা দিয়ে এই গাছটা কিনতে হয়। কিন্তু নোয়া ভাবছিল যে যাই হয়ে যাক না কেন, গাছটা তো একটা রেয়ার গাছ, সুতরাং এই গাছটা তাকে ভবিষ্যতে আরো সক্ষম করে তুলতে সাহায্য করবে। কিন্তু গাছটা হাতে নেওয়ার সাথে সাথেই সেই গাছের প্রভাবে নোয়ার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। এবং আমরা দেখতে পাই গাছটি বলে ওঠে যে এখন এই ছেলেটার নাক থেকে রক্ত পড়তে শুরু করবে। আমি তো বলেইছিলাম যে যে কোনো লোক আমাকে সহ্য করতে পারে না। এবং কিছুক্ষণের মধ্যেই নোয়া তো পুরোই অজ্ঞান হয়ে যায় এবং তার হাত পা তো পুরোই অবশ হয়ে যায়। সকলে বলতে থাকে যে এটা কি হলো, কিন্তু কি যে হলো সেটা তো একমাত্র চাও চাওই বুঝতে পারছিল। চাও চাও বলে যে আমি তো তোমাকে বলেইছিলাম এই গাছটা যে কেউ সহ্য করতে পারবে না। এবার নোয়া তো তখনই চাও চাওয়ের পায়ের কাছে এসে বলে যে তাহলে তুমিই আমাকে বাঁচাও, আমি জানি আমি ভুল করেছি, তোমাদের ভাসানোর চেষ্টা করেছি, আমাকে তুমি বাঁচাও। এবং চাও চাও তখন গাছটাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি অন্তত ওকে একটা সুযোগ দাও। এবং গাছটি বলে যে এখনই আমাকে পুঁতে দাও বাইরে, তা না হলে আমি কিন্তু ওর জীবনে দুর্ভাগ্য ডেকে আনবো। এবং চাও চাওয়ের কথা মতো নোয়া ওই গাছটাকে বাইরের বাগানে পুঁতে দেয়। এরপরে যে গাছটা নিলাম করা হচ্ছিল সেটাই ছিল ওই ফায়ার গ্যানোডার্মা গাছটা, কিন্তু সেটা একদমই পচে ধুচে কেমন একটা পুরনো মার্কা হয়ে গেছিল। তাই নিলামের ওখান থেকে জানানো হয় যে গাছটা ফ্রিতেই দিয়ে দেওয়া হবে। এবং গাছটা চাও চাও ফ্রিতে নিয়ে নেয়। কিন্তু চাও চাও গাছটা ধরার সঙ্গে সঙ্গেই গাছটা অনেক বড় হয়ে যায়, এবং আমরা দেখতে পাই যে সেই গাছের সাহায্যেই রাজকুমার লুকাস ঠিক হয়ে ওঠে। এবং লুকাস তো আরো একবার চাও চাওকে জড়িয়ে ধরে যে চাও চাও, তোমার জন্যই আমি আরো একবার ঠিক হয়ে গেলাম। এবার আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই,
এবং আমরা দেখতে পাই যে এই জিন সাম্রাজ্যের কিছু অঞ্চলে ভয়ানক বন্যা হচ্ছিল এবং মহারাজ সেই নিয়ে রাজসভায় সবাইকে বকাবকি করছিলেন যে এতদিন হয়ে গেল এখনো বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন। এখনই কিছুদিনের মধ্যে বন্যায় কবলিত এলাকার লোকজনেরা রাজধানীতে চলে আসবে, তখন তাদের কি হবে? আমি যুবরাজ লুকাস এবং রাজকুমার জর্ডেনকে আদেশ দিচ্ছি যে তোমরা দুজনে মিলে এই সমস্যার সমাধান করবে, না হলে কিন্তু দুজনকেই আমি শাস্তি দেব। এবার লুকাস আর জর্ডান তো দুজনেই এই দায়িত্ব গ্রহণ করে, কিন্তু জর্ডান মনে মনে ঠিক করে যে সে লুকাসকে ফাঁসাবেই। সে এমন কিছু করবে যাতে মহারাজের সামনে লুকাসকে ছোট হতে হয়। এবার আমরা দেখতে পাই যে সাম্রাজ্যের সবচেয়ে বড় চালের গুদামের যে মালিক ছিল, অর্থাৎ মিস্টার সিং, সে রাজকুমার জর্ডানের সাথে দেখা করতে আসে। এবার মিস্টার সিং তো বলে যে রাজকুমার, এখন যুবরাজ লুকাস চাইছে আমার গুদামের সমস্ত চাল কিনে নিতে, কিন্তু আমি কিন্তু তাকে বিক্রি করছি না। বন্যা কবলিত লোকেরা যখন আসবে আমি দেখবো সে কোথা থেকে তাদের খেতে দেয়। এবং তখনই জর্ডান বলে ওঠে যে না, তুমি তোমার গুদামের সমস্ত চাল টাকার বিনিময়ে লুকাসের কাছে বিক্রি করে দেবে। এবার মিস্টার সিং তো তখনই বলে যে কিন্তু আমি যদি চাল বিক্রি করে দিই তাহলে তো লুকাস আবারও সবার কাছে হিরো হয়ে যাবে, তাহলে আপনার কি হবে? এবং জর্ডান তখনই বলে যে আমি তো তোমাকে বলিনি তুমি ভালো চাল বিক্রি করবে। তোমার সমস্ত পচে যাওয়া পোকায় ধরা চাল তুমি বস্তাবন্দি করে যুবরাজ লুকাসের কাছে বিক্রি করবে। তারপর যখন লোকেরা আসবে ওই খাবার খেতে আর যুবরাজ সবাইকে পচা পচা ভাত খেতে দেবে, তখন তার সম্মানের কি হবে সেটাই আমি দেখতে চাই। এবং সিংও তো ওই প্ল্যান শুনে খুব খুশি হয়। এবার পরের দিন যুবরাজ লুকাস তো এই মিস্টার সিং এর কাছে চাল কিনতে আসে এবং মিস্টার সিং বলে যে নিশ্চয়ই, আমার গুদামে যত চাল আছে আমি 5,000 স্বর্ণমুদ্রার বিনিময়ে সবকিছু আপনাকে বিক্রি করে দেব। এবার লুকাস তো তখনই বলে যে ঠিক আছে, কিন্তু তার আগে আমি তোমার গুদামের চাল পরীক্ষা করে দেখতে চাই। এবার এই কথা শুনে একটুখানি তো মিস্টার সিং এর টেনশন হয়ে যায় যে চাল পরীক্ষা করলেই লুকাস তো ধরে ফেলবে যে চালগুলো আসলে পচা পোকায় ধরা। এবার লুকাস গিয়ে একটি বস্তা তলোয়ার দিয়ে কেটে তার চাল পরীক্ষা করে, কিন্তু তার চালটা বেশ ভালোই ছিল। আসলে এই কথাটাও জর্ডান আগে থেকেই মিস্টার সিংকে শিখিয়ে রেখেছিল যে লুকাস কিন্তু খুবই বুদ্ধিমান, সুতরাং সে চাল নেওয়ার আগে সেটা পরীক্ষা করে দেখবে। তাই জন্য তুমি এমন ভাবে বস্তাগুলো সাজাবে যাতে ওপরে ভালো চাল থাকে আর নিচে সব পচা চাল থাকে। এবং এই কাজটা করার ফলেই লুকাস বুঝতে পারেনি আসল রহস্যটা কি। এবার কিছুদিনের মধ্যেই বন্যা কবলিত এলাকার মানুষ তো রাজধানীতে হাজির হয় এবং তারা সকলেই লুকাসের প্রাসাদে হাজির হয় খাবার খাওয়ার জন্য। কিন্তু তখনই লুকাসের গার্ড তাকে খবর দেয় যে রাজকুমার, ভয়ানক বিপদ হয়ে গেছে। যে চালগুলোকে আমরা ভালো চাল ভেবে নিয়ে এসেছিলাম সেগুলো সবই আসলে পচা পোকায় ধরা চাল। এবার আমরা কি করব? এবার লুকাস তো দেখে যে বাইরে তো ততক্ষণে বহু লোকের ভিড় জমে গেছিল। তারা সকলেই বহু দিন ধরে ক্ষুধার্ত থেকে এখানে এসেছিল। একে একে তারা এমনকি অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং চাও চাও এই দৃশ্য দেখতে পায়। চাও চাও তখনই সেই পচা পোকা ধরা চাল হাতে নেয় এবং বলে যে চাল, তুমি প্লিজ ভালো চাল হয়ে যাও, না হলে তো এত কটা লোক না খেতে পেয়ে মারা যাবে বলো। এবং সঙ্গে সঙ্গে সেই পচা চাল সবচেয়ে দামি গোল্ডেন রাইসে পরিণত হয়। এবার এই দৃশ্য দেখে লুকাস তো অবাক হয়ে যায় যে এইটা কি করে সম্ভব। এবং সে তখনই তার গার্ডকে আদেশ দেয় যে এখনই এই সুন্দর চাল দিয়ে ভাত বানিয়ে সকলকে খাওয়াও। সকল মানুষে সেই চাল খেয়ে লুকাসের জয় জয়কার করছিল। কিন্তু তখনই সেখানে মহারাজ এবং রাজকুমার জর্ডান আসে। এবার তারা তো জানতো না যেখানে কি হয়েছে। এবং জর্ডান বলে যে মহারাজ, আপনি যার উপর এত বড় একটা দায়িত্ব দিয়েছেন সে সাধারণ মানুষকে পোকা ধরা বাজে পচা চাল খাওয়াচ্ছে, সেটা কি আপনি জানেন? আপনি নিজেই তাহলে পরীক্ষা করে দেখুন। এবার চাও চাও তো তখনই বলে যে না, আমার বাবা সবাইকে যেটা খাওয়াচ্ছে সেটা কোনো বাজে ভাত না, সেটা খুবই ভালো ভাত। এবং জর্ডান তো তখনই বলে ওঠে যে ভালো চাল, তাহলে তুমি এক্ষুনি তোমার গুদাম খুলে দেখাও। যদি সেখানে ভালো চাল থাকে আমি সকলের সামনে হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাইবো। এবার তখনই লুকাস তার গুদাম খুলে দেয় এবং মহারাজ পরীক্ষা করে দেখে যে সেখানে সকল বস্তাতেই গোল্ডেন রাইস ছিল, যেটা কিনা সবচেয়ে দামি চাল। এবার জর্ডান তো তখনই বলে ওঠে যে এটা কি করে সম্ভব? আমি তো বলেছিলাম মিস্টার সিংকে যে ওকে পচা চাল বেচতে। এবং মহারাজ তো তখনই জর্ডানকে ঠাস করে এক চড় মারে যে কি, তোমার এত সাহস, তুমি আমাদের দেশের লোকদেরই এইভাবে প্রতারিত করার চেষ্টা করছো? 2 বছরের জন্য তোমাকে কোনো রকমের রাজকুমার জনিত সুযোগ সুবিধা দেয়া হবে না।
এবং লুকাসকে এক্ষুনি 10,000 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। এবার এই ঘটনায় জর্ডানের রাগ তো আরো বেড়ে যায় যে এই দিক দিয়ে লুকাস যদি আমার কোনো ক্ষতি নাও করতে পারে, অন্য দিক দিয়ে আমি ঠিকই তার ক্ষতি করবই। এবার আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লুকাস তো এখন তার বেশিরভাগ সময় চাও চাওয়ের সাথেই কাটাতো। এবং তখনই একজন কর্মচারী এসে বলে যে রাজকুমার, আমাদের যে বস্ত্র কারখানাটা ছিল সেটা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে শুনছি রাজকুমার জর্ডান নাকি সমস্ত রকমের ডিল নিয়ে নিচ্ছে। আগামীকাল পার্সিয়া থেকে একজন রাজকুমার আসছে একটা রেয়ার সিল্ক মেটেরিয়াল খুঁজতে। আমরা যদি এই ডিলটা হাতের মুঠোয় আনতে পারি তাহলে আমাদের অনেকটা লাভ হবে। কিন্তু কথা বলার সাথে সাথেই লোকটির মুখ থেকে রক্ত উঠে লোকটি সেখানেই মারা যায়। এবার চিকিৎসক তো সঙ্গে সঙ্গে চেক করে বলে যে এই লোকটি তো আর বাঁচবেই না, কারণ এর ওপর বিষ প্রয়োগ করা হয়েছে এবং সেই বিষটা এতটাই ভয়ানক যে লোকটিকে বাঁচানোরই আর কোনো চান্স নেই। এবার চাও চাও তো তখনই বলে ওঠে যে বাবা, আমি দেখছি যে এই আঙ্কেলটাকে বাঁচানো যায় কিনা। এবার পাশেরই একটি গাছ তো চাও চাওকে বলে ওঠে যে চাও চাও, তুমি কোনো চিন্তা করো না, বাইরে গিয়ে দেখতে পাবে একটা সাদা ঘাস আছে, ওইটাই হচ্ছে এই বিষের অ্যান্টিডোট। এবার সেইটা চাও চাও এনে লোকটার মুখে ঢুকিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই লোকটার জ্ঞান ফিরে আসে। এবার চাও চাও তো তখনই সেই অর্কিড গাছটিকে আবারও জিজ্ঞাসা করে যে গাছ, তুমি কি জানো যে এই লোকটাকে বিষ আসলে কে দিয়েছিল? এবং অর্কিড গাছ তখনই বলে ওঠে যে হ্যাঁ জানি, এখানেই একজন কর্মচারী আছে যার কানে কিনা সোনার দুল পড়া। সেই কর্মচারীটি আসল কালপ্রিট এবং ওই এই লোকটাকে বিষ দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে তো লুকাসের লোকেরা এই মেয়েটাকে ধরে ফেলে এবং তার কোমরে বিষের পাত্রটিও পাওয়া যায়। এবার লুকাস তো তখনই সেই বিষের পাত্র শুকেই বলে যে এটা তো মিয়াও জিয়াংদের বিষ, এটা তোমার কাছে কি করে এলো? এবং মেয়েটা তখনই বলে ওঠে যে আমি ধরা পড়ে গেছি তো কি হয়েছে, আমাদের দলের এখনো হাজার হাজার লোক বেঁচে আছে। আমি মরে গেলেও তারা আসবে তোমার থেকে বদলা নিতে, কারণ তুমি কখনোই পরবর্তী রাজা হওয়ার যোগ্য না। এবার জিন বংশের ধ্বংস হবে আর আমাদের মিয়াও জিয়াং বংশের লোকেরা এই সাম্রাজ্যের রাজা হবে। এবার যখন মেয়েটা এই সমস্ত কথা বলছিল তখনই লুকাস লক্ষ্য করে মেয়েটার পিঠে একটা স্করপিয়নের ট্যাটু রয়েছে। লুকাসের মনে পড়ে যায় যে আজহাও সেজে যে বাচ্চাটা এসেছিল সেও ঠিক এই স্করপিয়ন ট্যাটুর কথাই বলেছিল। লুকাস বলে ওঠে যে ও, তার মানে তোমাদের দলের সকলের পিঠেই এমন ট্যাটু, তা তোমাদের লিডার কে? এবং মেয়েটি তো তখনই বলে ওঠে যে আমাদের লিডার কে সেই কথা আমি তোমাকে বলবো, কারণ আমার কোনো ভয় নেই। আমাদের লিডারের পিঠে একটা কিরিন ট্যাটু রয়েছে, আমি তোমাকে বলে দেওয়ার পরও তুমি সারা জীবনেও তাকে খুঁজে বার করতে পারবে না। এবার লুকাস তো সঙ্গে সঙ্গে মেয়েটিকে জেলবন্দি করে এবং সে সবাইকে বলে দেয় যে পিঠে কিরিন ট্যাটু আছে প্রাসাদের মধ্যেই থাকে এমন কাউকে খুঁজে বার করতে। এবং রবার্ট জৌ তো সঙ্গে সঙ্গে তার সেই কাজে লেগে পড়ে। লুকাস বুঝতে পারে যে এতদিন ধরে তাকে যে মারার চেষ্টাগুলো করা হচ্ছিল, অর্থাৎ ওই বাচ্চাটাকে যে পাঠিয়েছিল বা তার ঘরে যে কালো জাদু করা হয়েছিল সেই সবই একই লোকের কাজ। এবং এই কিরিন ট্যাটুওয়ালা লোকটাকে ধরতে পারলেই সে আসল কালপ্রিটকে ধরতে পারবে। তো তোমরা কি গেস করতে পারছো যে এই আসল ভিলেনটা কে? যদি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। গল্পের শেষে মিলিয়ে দেখে নিও যে তোমার গেসটা মিলল কিনা। এবার অপরদিকে আমরা উইলিয়াম এবং চাও চাওকে দেখতে পাই। তারা দুজন ঠিক করে যে তারা পরের দিন পারস্যের রাজকুমার দাস্তানের সাথে গিয়ে দেখা করবে এবং ওই কাপড়ের যে ডিলটা ছিল সেটা নেওয়ার চেষ্টা করবে। এবার এই ডিল নেওয়ার জন্য জর্ডানের ছেলে নোয়াও তো এসেছিল এবং নোয়া চেষ্টা করছিল যাতে সে এই ব্যবসায়িক ডিলটা পায়। কিন্তু পারস্যের রাজকুমার চাও চাও এবং উইলিয়ামের সাথে কথা বলতে রাজি হয়। এবার তারা যখন পারস্যের রাজকুমারকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, তারা তো রাজকুমারের জন্য নানা রকম মাংসের পদের আয়োজন করেছিল, কিন্তু নোয়া শয়তানি করে সেই সমস্ত রান্না বদলে দেয় এবং 10টা পদই শশা দিয়ে তৈরি পদে পরিণত করে। এবার চাও চাও তো ডিনার টাইমে তৈরি ছিল পারস্যের রাজকুমারের সাথে খাওয়া দাওয়া করার জন্য। এবং তখনই কাছের একটি গাছ বলে ওঠে যে এ মা, ওরা 10টাই শশা দিয়ে তৈরি পদ নিয়ে আসছে। পারস্যের রাজকুমার তো এইসব খাবার খেতে একদমই পছন্দ করে না, সে তো মাংসের পদ খেতে পছন্দ করে। তাকে যদি 10টাই শশার তরকারি দেওয়া হয় তাতে সে অপমানিত বোধ করবে। এবার চাও চাও তো বুঝতে পারে যে তাহলে তো বিপদ হয়ে যাবে এবং সে তার গাছ বন্ধুর কাছে সাহায্য চায় যে তুমি ওই ওয়েটারগুলোকে আটকে দাও। এবার গাছের লতা পাতারা মিলে তোর সঙ্গে সঙ্গে সেই ওয়েটারদের আটকে দেয় এবং তারা খাবারের পদগুলো বদলি করে আবারও মাংসের পদ নিয়ে আসে এবং পারস্যের রাজকুমার চাও চাওদের সাথে ডিল সাইন করে।
যে পরের দিন পারস্যের রাজকুমারকে তারা খুবই রেয়ার একটা পার্পেল সিল্ক দেবে। এবার পার্পেল কালারটা আজকের দিনে অনেক প্রচলিত হলেও তখনকার দিনে কিন্তু খুবই রেয়ার ছিল, কারণ পার্পেল রংটা যে সমস্ত ফুল বা ভেষজ থেকে পাওয়া যেত সেগুলো খুব রেয়ার ছিল। আর এই রংটা সাধারণত কেবলমাত্র রয়্যাল লোকেরা বা রাজকীয় লোকেরাই ব্যবহার করত। তাই জন্যই পারস্যের রাজকুমার এই পার্পেল সিল্কের জন্য এসেছিল। এবার আমরা দেখতে পাই যে উইলিয়াম আর চাও চাও তো তাদের বস্ত্র কারখানায় যায়, কিন্তু সেখানে তাদের কাছেও পার্পেল রং তৈরির এমন কিছু উপায় ছিল না। তাই তারা পার্পেল সিল্ক প্রডিউস করতে পারে না। এবং তখনই সেখানে নোয়া এসে পারস্যের রাজকুমারকে নিয়ে যায়। সে পারস্যের রাজকুমারের জন্য ওই বেগুনি রঙের সিল্ক এনেছিল। এবার চাও চাও তো বুঝতে পারে যে তার হাত থেকে এই ব্যবসায়িক দিন চলে যাচ্ছে, এবং তখনই সেই মাঠে পড়ে থাকা একটি বেগুনি ফুল চাও চাওকে সাহায্য করে। সে বলে যে তুমি আমার রস দিয়ে বেগুনি রঙের সিল্ক বানাতে পারবে। এবং চাও চাও তখনই তার রুমালে সেই ফুলের একটা ছাপ নেয়। এবার পারস্যের রাজকুমার দাস্তান সেই ফুলের ছাপ দেখার সঙ্গে সঙ্গেই একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে বলে ওঠে যে আমি তো এই রংটাই খুঁজছিলাম। এবং আলটিমেটলি এই ব্যবসায়িক ডিলটা চাও চাওদের হাতেই যায়। ফলে লুকাসের আর কোনো রকম ব্যবসায়িক ক্ষতিও হয় না। মানে জর্ডেন সব দিক থেকেই হেরে যাচ্ছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে এতদিন পর চাও চাওয়ের সত্যিকারের বাবা মা তাকে নিতে ফিরে এসেছিল। তারা বলে যে আমরা চাও চাওকে ছোটবেলায় ছেড়ে দিয়েছিলাম, আমাদের খুব ভুল হয়ে গেছে। কিন্তু চাও চাওয়ের জন্ম নথি এবং সমস্ত রকমের রেকর্ড আমাদের কাছে রয়েছে। আসলে তখন আমরা খুব গরিব ছিলাম, তো তাই জন্য আমরা ওর খেয়াল রাখতে পারিনি। এবার লুকাস তো তখনই জিজ্ঞাসা করে যে চাও চাও, তুমি দেখো তো, তুমি এদের চিনতে পারছো? এটাই কি তোমার মা বাবা? এবং চাও চাও বলে যে হ্যাঁ, এরাই আমার মা বাবা। এবার চাও চাও এর আসল মা বাবা তো বলে ওঠে যে তাহলে চাও চাও, চলো আমাদের সাথে বাড়িতে চলো। ওদিকে ডেভিড আর উইলিয়াম তো বলছিল যে বাবা, চাও চাও আমাদের বোন, ওকে তুমি অন্য কারোর সাথে যেতে দিও না। এবং লুকাস বলে যে তোমরা থামো, যতই হোক এরা চাও চাও এর নিজের মা বাবা, সুতরাং চাও চাও যে সিদ্ধান্তটা নেবে সেটাই হবে। এবং চাও চাও তখনই তার মা বাবার কাছে গিয়ে বলে যে তোমরা আমার মা বাবা ঠিকই, কিন্তু তারপরেও তোমরা আমাকে শীতের মধ্যে গরম জামা কাপড় দিতে না, আমাকে ভালো করে খেতে দিতে না, আমাকে বাড়ি থেকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে কেন? এবার চাও চাওয়ের মা তো বলে ওঠে যে আমাদের খুব ভুল হয়ে গেছিল, তুমি আমাদের সাথে ফিরে চলো, আমরা সব কিছু ক্ষতিপূরণ করে দেব। কিন্তু চাও চাও তখনই লুকাসকে জড়িয়ে ধরে বলে যে বাবা, আমি জানি তুমিই আমার বাবা, আমি তোমার সাথেই থাকতে চাই, আমি ওদের সাথে থাকবো না, ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে। যারা একটা 5 বছরের বাচ্চাকে বাড়ি থেকে বার করে দিতে পারে, তাকে ভিখারি বানিয়ে দিতে পারে, তাদের কি সত্যিই কোনো অধিকার আছে বাচ্চাটাকে ফিরে পাওয়ার? তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। এবং চাও চাও সিদ্ধান্ত নেয় যে সে লুকাসদের সাথেই থাকবে। চাও চাও বলে যে বাবা, তুমি আমার আসল বাবা, আর এটাই আমার আসল মা, আর এই দুজন আমার দাদা, আর চাও চাও সবসময় তোমাদের সাথেই থাকতে চায়। এবং চাও চাও তো হ্যাপিলি তাদের সাথেই থাকে। এবং এখানেই আমাদের ড্রামা শেষ হয়। ড্রামা শেষে আমরা কিছু লেখা স্ক্রিনে দেখতে পাই যে কিছুদিন পর যুবরাজ জর্ডানের পিঠে ওই কিরিং ট্যাটু আবিষ্কার করা হয়, যার থেকে প্রমাণিত হয় যে সেই ছিল আসল শত্রু বা ভিলেন। তো তোমাদের গেস কি মিলেছে? এবং তার কিছু বছর পর যুবরাজ লুকাসই এই সাম্রাজ্যের নতুন রাজা হয়, এবং চাও চাওয়ের সাহায্যে সে খুব ভালোভাবেই সাম্রাজ্য চালাতে থাকে। এবং এভাবেই আমাদের মিষ্টি চাও চাওয়ের গল্প শেষ হয়। তো তোমরাই বলো যে তোমাদের কাছে যদি এরকম ক্ষমতা থাকতো গাছেদের সাথে কথা বলার, তাহলে কেমন হতো? কমেন্ট করে জানিও যে গল্পটা কেমন লাগলো। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক রকমের সুন্দর সুন্দর ড্রামা এক্সপ্লেন করি। তাই তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন বাটনেও ক্লিক করে দিও, তাহলে আর কোনো ড্রামা মিস হবে না। দেখা হবে পরের ভিডিওতে।